যখন আমার ছেলে বলল, মা, আপনি শান্তিতে ঘুমিয়ে পড়ুন, আমরা আপনাকে কাল সকালে ট্রিপের জন্য জলদি জাগিয়ে দেব, আমি খুশিতে চোখ বন্ধ করে নিয়েছিলাম। কিন্তু যখন আমার ঘুম ভাঙল, তখন বাড়ি খালি ছিল। ওদের ব্যাগগুলো গায়েব ছিল এবং আমার ফোনে একটা মেসেজ ছিল, ফ্লাইট 2 ঘন্টা আগে বেরিয়ে গিয়েছে মা, পরের বার চলব। সেই মুহূর্তে আমি যা অনুভব করেছিলাম তা কোনো মায়ের অনুভব করা উচিত নয়। কিন্তু ওরা কি করে জানত যে বৃদ্ধাকে ওরা বেকার ভাবছিল তার কাছে গুড়গাঁওয়ের সেক্টর 56-এ 18 কোটির বাড়ি, 75 লাখের এফডি এবং 32 বছরের প্রিন্সিপাল জীবন থেকে পাওয়া আইনি জ্ঞান ছিল। আর যখন ওরা জানতে পারল, ততক্ষণে বাড়ির তালা বদলে গিয়েছিল। আপনারাও যদি শুনতে চান যে আমি কিভাবে আমার সম্মান ফিরে পেয়েছিলাম, তবে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম জাগৃতি পাঠক, আমার বয়স 68 বছর এবং আমি গুড়গাঁওয়ের সেক্টর 56-এ থাকি। 2019 সালের মার্চের এক সকালে আমার স্বামী পার্কে হাঁটার সময় হঠাৎ স্ট্রোক অনুভব করেছিলেন। আমরা ওনাকে ফর্টিস হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু 4 দিন পর উনি আমাদের ছেড়ে চলে গেলেন। ডাক্তার পর্যন্ত পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই দিনের পর থেকে আমার দুনিয়া বদলে গিয়েছিল। মানুষ আমাকে এক একাকী অসহায় বৃদ্ধা ভাবত, যে তার একমাত্র ছেলে বরুণের ওপর নির্ভরশীল। কিন্তু সত্যিটা অন্য কিছু ছিল। আমি সেন্ট ম্যারিজ কনভেন্ট স্কুলের 32 বছর ধরে প্রিন্সিপাল ছিলাম। আমি শত শত ছাত্রছাত্রীকে পড়িয়েছিলাম, ডজন ডজন শিক্ষককে ট্রেনিং দিয়েছিলাম এবং স্কুলের প্রপার্টি সংক্রান্ত অনেক আইনি মামলা নিজেই হ্যান্ডেল করেছিলাম। আমার কাছে শুধু অভিজ্ঞতা ছিল না, আমার কাছে সম্পত্তি ছিল, সঞ্চয় ছিল, আর সবথেকে বড় কথা, নিজের হকের জন্য কিভাবে লড়তে হয় তা জানা ছিল। কিন্তু ওরা জানত না যে মাকে ওরা মানালির ট্রিপে ফেলে রেখে গিয়েছিল, সে চুপচাপ নোট করছিল প্রতিটি কথা, প্রতিটি অপমান আর প্রতিটি প্রতারণা। আর যখন ওরা জানতে পারল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আজ আমি আপনাদের আমার পুরো কাহিনী শোনাব। কিভাবে আমার নিজের ছেলে আর বৌমা আমাকে তিলে তিলে ভাঙার চেষ্টা করেছিল, কিভাবে ওরা আমাকে আমার নিজের বাড়িতেই পোর করে দিয়েছিল, আর তারপর কিভাবে আমি ওদের সেই শিক্ষাটা দিয়েছিলাম যা ওরা কখনো ভুলবে না। আমার বিয়ে হয়েছিল ৩৮ বছর আগে। আমার স্বামী হরিওম পাঠক দিল্লির একটি সরকারি অফিসে অ্যাকাউন্টেন্ট ছিলেন। আমরা দুজনে মিলে অনেক সংঘর্ষ করেছিলাম। শুরুতে আমরা রোহিণীর একটা ছোট ভাড়ার বাড়িতে থাকতাম, একটা ঘর, ছোট রান্নাঘর আর বাথরুম। কিন্তু আমাদের স্বপ্ন বড় ছিল। আমি সেই সময় সেন্ট মেরি স্কুলে জুনিয়র টিচার ছিলাম। সকাল 6টায় উঠতাম, স্বামীর জন্য নাস্তা বানাতাম, গরম পরোটা আর আলুর তরকারি। তারপর নিজে তৈরি হয়ে স্কুলে যেতাম। সন্ধ্যায় বাড়ি ফিরে আবার রান্নাঘরে ঢুকতাম। রাতে স্বামীর সাথে বসে বাজেট প্ল্যান করতাম, কতটা বাঁচাতে হবে, কবে নিজেদের বাড়ি নেব, ছেলের পড়াশোনার জন্য কিভাবে টাকা জমাব। হরিওম খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। উনি বলতেন, জাগৃতি, তোমার চাকরি ছাড়ার দরকার নেই, আমরা দুজনে মিলে আয় করব, দুজনে মিলে বাড়ি বানাবো। আর সত্যিই আমরা মিলে বানিয়েছিলাম। প্রতি মাসে আমাদের দুজনের বেতনের একটা অংশ সঞ্চয় যেত। পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট, ব্যাংকে একটা এফডি, আর ধীরে ধীরে অঙ্কটা বাড়তে থাকল। বরুণের জন্ম আমাদের বিয়ের 2 বছর পর হয়েছিল। আমি সেই দিনটা কখনো ভুলতে পারি না। হোলি ফ্যামিলি হাসপাতালে ভোর 4টে যখন নার্স আমার ছেলেকে আমার হাতে দিয়েছিল, ছোট একটা গোলাপি হাত আমার আঙুল ধরেছিল। হরিওমের চোখে খুশির জল ছিল। উনি বলেছিলেন, আমাদের ছেলে বড় হয়ে কিছু একটা হবে জাগৃতি, আমরা একে ভালো থেকে ভালো শিক্ষা দেব। আর আমরা দিয়েছিলাম। বরুণকে আমরা সেন্ট মেরি স্কুলেই পড়িয়েছিলাম। আমার স্টাফ কনসেশনের কারণে ফিসে ছাড় পাওয়া যেত। পড়াশোনায় ছেলে খুব ভালো ছিল, প্রতি বছর প্রথম হতো। আমাদের খুব গর্ব ছিল। আমি ওর জন্য রোজ তাজা খাবার বানাতাম। ওর রাজমা চাউল খুব পছন্দ করত। রবিবারে গাজরের হালুয়া, উৎসবে পায়েস। আমার পুরো দিনটা ওর চারপাশেই ঘুরত। স্কুলে আমি ধীরে ধীরে সিনিয়র টিচার হলাম, তারপর ভাইস প্রিন্সিপাল। আমার বেতন বাড়ল, হরিওমে প্রমোশন হলো। আমরা দুজনে মিলে 90-এর দশকে গুড়গাঁওয়ের সেক্টর 56-এ একটি 3 বিএইচকে ইন্ডিপেন্ডেন্ট ফ্লোর কিনেছিলাম, সেই সময় 15 লাখ টাকায়। আজ সেই প্রপার্টির দাম প্রায় 18 কোটি টাকা। সেই বাড়িটা সাজাতে আমরা দুজনে কত পরিশ্রম করেছিলাম, প্রতিটি কোণ নিজের হাতে গুছিয়েছিলাম। বরুণ আইআইটি রুরকি থেকে ইঞ্জিনিয়ারিং করেছিল। আমরা ওর ফিসের জন্য 1 লাখ টাকার একটা এফডি ভেঙেছিলাম। কিন্তু আমাদের কোনো আফসোস ছিল না, ছেলের শিক্ষার জন্য সব কিছু উজাড় করে দিতাম। এরপর গুড়গাঁওয়ের একটা বড় কোম্পানিতে ওর চাকরি হয়ে গেল। আমরা খুব খুশি ছিলাম। 2010 সালে বরুণের বিয়ে হল ঋতুর সাথে। ঋতু একজন এইচআর প্রফেশনাল ছিল, শিক্ষিত, সুন্দরী, শহুরে মেয়ে। প্রথমবার যখন ওকে দেখেছিলাম, মনে হয়েছিল ছেলে খুব ভালো বউ পেয়েছে।
ধুমধাম করে বিয়ে হয়েছিল। আমরা পুরো ৩ দিনের অনুষ্ঠান রেখেছিলাম, মেহেদি, সঙ্গীত, বিয়ে। প্রায় ৫০ লাখ টাকা খরচা হয়েছিল। হরিওম আরও একটা এফডি ভেঙেছিলেন। আমি আমার জমানো কিছু টাকা লাগিয়েছিলাম। ঋতু শুরুতে খুব ভালো ছিল, আমাকে মা বলে ডাকত, আমার হাতের রান্নার প্রশংসা করত, উৎসবের সাথে থাকত। বরুণ আর ঋতু সাইবার সিটিতে একটা 2 বিএইচকে ফ্ল্যাটে ভাড়া থাকতে লাগল। মাসে ৪২,০০০ টাকা ভাড়া। ওরা আমাদের কাছে মাসে ১-২ বার আসত। আমি ওদের জন্য রান্না করতাম, ডাল মাখনি, ছোলে ভাটুরে, মটর পনির। সারা দিন রান্নাঘরেই কাটত। ২০১৩ সালে হরিওম রিটায়ার করলেন। ওনার পুরো প্রভিডেন্ট ফান্ডের ২৮ লাখ টাকা পাওয়া গেল। ১৮,০০০ টাকা পেনশন শুরু হলো। আমাদের জীবন শান্তিতে কাটছিল। আমি তখনও প্রিন্সিপাল ছিলাম। ২০১৬ সালে আমারও রিটায়ারমেন্ট ছিল। আমরা দুজনে ভেবেছিলাম যে রিটায়ারমেন্টের পর দেশ ঘুরব, মন্দির দর্শন করব, একে অপরের সাথে সময় কাটাব। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল। ১৯ সালের মার্চের সেই সকাল আমি কখনো ভুলতে পারব না। হরিওম রোজকার মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন সেক্টরের কমিউনিটি পার্কে। আমি বাড়িতে চা বানাচ্ছিলাম। হঠাৎ প্রতিবেশী দরজা ধাক্কালো আর চিৎকার করে বলল, ভাবিজি জলদি আসুন, পাঠাকজির কিছু একটা হয়েছে। আমি দৌড়ে পার্কে পৌঁছালাম। সেখানে ভিড় জমেছিল। হরিওম মাটিতে পড়েছিলেন অজ্ঞান হয়ে। কেউ অ্যাম্বুলেন্স ডাকছিল, কেউ ওনার নাড়ি ডেকছিল। আমি ওনার পাশে বসে পড়লাম, ওনার হাত ধরলাম। হরিওম, চোখ খোলো, আমি জাগৃতি। কিন্তু কোনো সাড়া এলো না। অ্যাম্বুলেন্স এলো, ওনাকে ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন ম্যাসিভ স্ট্রোক। মস্তিষ্কের একটা বড় অংশে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। উনি কোমায় চলে গেলেন। ৩ দিন আইসিইউতে ছিলেন। চতুর্থ দিনে উনি চিরকালের জন্য চোখ বন্ধ করে নিলেন। আমার দুনিয়া উজাড় হয়ে গেল। ৩৮ বছরের সাথী, প্রতিটি খুশি আর দুঃখে পাশে থাকা মানুষটা হঠাৎ এক সকালে সব শেষ করে দিল। আমি বুঝতেই পারছিলাম না কি হয়ে গেল। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় আমি পাথর হয়ে গিয়েছিলাম। বরুণ আর ঋতু এসেছিল, কিন্তু আমার মনে হচ্ছিল সবকিছু যেন অন্য কারো সাথে ঘটছে। তার পরের কয়েকটা মাস খুব কঠিন ছিল। বাড়িটা খা খা করত। প্রতিটি কোণে হরিওমের স্মৃতি, ওনার চেয়ার, ওনার আলমারি, ওনার বই। রাতে শোবার সময় পাশের জায়গাটা খালি লাগত। সকালে উঠে ওনার জন্য চা বানানোর অভ্যাস তখনও ছিল। অনেক সময় চা বানানোর পর মনে আসত যে উনি আর নেই। বরুণ আর ঋতু শুরুর ২-৩ মাস প্রায়ই আসত। ঋতু বলত, মা, আপনি এখানে একা থাকবেন না, আমাদের সাথে চলুন। কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। এটা আমার বাড়ি ছিল, হরিওম আর আমার স্মৃতির বাড়ি। আমি এখান থেকে কোথাও যেতে চাইছিলাম না। ধীরে ধীরে আমি নিজেকে সামলে নিলাম। আমার স্কুলের পুরনো সহকর্মীরা দেখা করতে আসতেন। আমার সবথেকে প্রিয় বন্ধু নির্মলা ভাট, যিনি আগে ফ্যামিলি কোর্টে জাজ ছিলেন, তিনি আমাকে অনেক সাহস দিয়েছিলেন। তিনি বলতেন, জাগৃতি, তুমি শক্ত মেয়ে। হরিওমজি চাইতেন না যে তুমি এভাবে ভেঙে পড়ো। আমি আমার রুটিন বানালাম। সকালে উঠে পুজো, তারপর যোগব্যায়াম, তারপর নাস্তা। দুপুরে ঘরের কাজ। সন্ধ্যায় ব্যালকনিতে বসে চা খাওয়া। রাতে পুরনো ছবির অ্যালবাম দেখা। হরিওমের স্টাডি রুমে ওনার পুরনো কাঠির টেবিলের ওপর বসে বাড়ির কাগজগুলো দেখতাম। এখানেই আমার উপলব্ধি হল যে আমি একা নই। আমার কাছে সম্পত্তি আছে, সঞ্চয় আছে। হরিওমের প্রভিডেন্ট ফান্ডের বাকি টাকা, আমার রিটায়ারমেন্টের সঞ্চয়, সবকিছু আমার নামেই ছিল। প্রপার্টি পুরোপুরি আমার নামে ছিল, কারণ আমরা দুজনে মিলে কিনেছিলাম, আর রেজিস্ট্রেশনের সময় দুজনের নাম দেওয়া হয়েছিল। হরিওম চলে যাওয়ার পর সবকিছু এখন শুধুই আমার ছিল। আমি নির্মলার পরামর্শ নিলাম। তিনি বললেন, জাগৃতি, একটা কাজ করো, তোমার প্রপার্টির নমিনেশন আপডেট করে দাও। শুধু বরুণের নাম রাখলে সমস্যা হতে পারে, অন্য কাউকে যোগ করো। আমি তাই করলাম। আমি হরিওমের বোনের মেয়ের নামও নমিনি হিসেবে যোগ করে দিলাম। এবার প্রপার্টি শুধু বরুণ পাবে না, আমার কিছু হলে আমার ভাগ্নিও পাবে। শুরুতে বরুণের বিন্দুমাত্র টের পায়নি। ওর মনে হতো মা তো বৃদ্ধা, কিছু বোঝে না। কিন্তু ও জানত না যে আমি ৩২ বছর স্কুল চালিয়েছি, প্রপার্টি ডিসপিউট হ্যান্ডেল করেছি, আর আইনের মারপ্যাচ বুঝি। প্রথম ৬ মাস ঠিকঠাক চলল। বরুণ আর ঋতু মাসে একবার আসত, ২-৩ ঘন্টা থাকত, আমার খোঁজ নিত। আমি ওদের জন্য রান্না করতাম, রাজমা চাউল, কড়ি পকোড়া, আলু পুরি। ওরা খেত, অল্প কথা বলতো আর চলে যেত। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। আর এটাই ছিল আমার আসল পরীক্ষা শুরুর সময়।
2020 সালের শুরুতে একদিন বরুণ আর ঋতু হঠাৎ এলো। কোনো উৎসব ছিল না, কোনো বিশেষ কারণ ছিল না। ওরা সরাসরি এসে বসে বলল, মা, আমাদের আপনার সাথে কিছু কথা আছে। আমি চা বানিয়ে ওদের সামনে রাখলাম। ঋতু শুরু করল, মা, আপনি এখানে একা থাকেন, 3 বেডরুমের অনেক বড় বাড়ি। আপনার এত জায়গার কি দরকার? কেন আপনি একটা ছোট ফ্ল্যাটে শিফট হয়ে যাচ্ছেন না? আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু মুখে কিছু প্রকাশ করলাম না। আমি জিজ্ঞেস করলাম, কেন বাবা? আমার এই বাড়িটা পছন্দ, এখানে তোমাদের বাবার স্মৃতি আছে। বরুণ বলল, মা, স্মৃতি তো সব জায়গায় থাকবে, কিন্তু ভাবুন, এই বাড়িটা অনেক বড়, মেনটেন্যান্স, ইলেকট্রিক বিল সব মিলিয়ে অনেক খরচ। ছোট ফ্ল্যাটে থাকলে আরাম হবে। আমি বললাম, আমার কোনো অসুবিধে নেই বাবা, পেনশন থেকে সব ম্যানেজ হয়ে যায়। ঋতু বলল, মা, আপনি বুঝছেন না, আমরা আপনার ভালোর জন্যই বলছি। আর যদি আপনি এই বাড়িটা বেচে দেন তবে ভালো টাকা পাওয়া যাবে। আপনি ছোট ফ্ল্যাট নিয়ে নিন, বাকি টাকা ব্যাংকে রাখুন, শেষ বয়সে কাজে আসবে। সেই মুহূর্তে আমি সব বুঝে গিয়েছিলাম। ওদের নজর বাড়ির ওপর ছিল। সেক্টর 56তে প্রপার্টির দাম আকাশ ছুঁচ্ছিল। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফ্লোর এখন প্রায় 18 কোটি টাকার। ওরা চাইছিল আমি ওটা বেচে দিই, যাতে ওরা টাকা পায়। আমি শান্তভাবে বললাম, না বাবা, আমি এই বাড়ি বেচব না। এটা আমার আর তোমাদের বাবার স্বপ্ন ছিল। বরুণের মুখ শক্ত হয়ে গেল। মা, আপনি জেদ করছেন, আমরা আপনার ভালো ভাবছি আর আপনি। আমি মাঝপথে বললাম, বাবা, আমি বুঝি তোমরা কি ভাবছ, কিন্তু আমার সিদ্ধান্ত চূড়ান্ত। ওরা দুজনে খাবার না খেয়েই চলে গেল। আমার কষ্ট হল, কিন্তু আমি নিজের কথায় অনড় থাকলাম। এরপর থেকে ওদের আশা কমে গেল। 2 মাসে একবার, তারপর 3 মাসে একবার। যখন আসত তখনও বড়জোর 1 ঘণ্টা থাকত। আমার হাতের রান্না করা খাবার মানা করে দিত। মা, আমরা বাইরে খেয়ে নেব, আপনি কষ্ট করবেন না। এটা আমার জন্য যন্ত্রণাদায়ক ছিল। আমি সারা জীবন ছেলের জন্য রান্না করেছি, আর এখনও আমার হাতের খাবারও খেত না। 2021 সালে দিওয়ালি এলো। ভেবেছিলাম বরুণ আর ঋতু আসবে, একসাথে পুজো করব। আমি পুরো বাড়ি পরিষ্কার করালাম, রঙ্গোলি বানালাম, মিষ্টি আনলাম। কিন্তু দিওয়ালির দিন ওদের ফোন এলো, মা, আমরা ঋতুর বাবা মায়ের ওখানে যাচ্ছি, ওখানে বড় অনুষ্ঠান আছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তোমরা আমার কাছে আসবে না? ঋতু বলল, মা, পরের সপ্তাহে চলে আসব, আপনি বুঝে নিন না। দিওয়ালির দিন আমি একাই ছিলাম। প্রতিবেশীদের বাড়িতে আলো ছিল, বাজির শব্দ ছিল, কিন্তু আমার বাড়িতে শুধু নিস্তব্ধতা। আমি ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম আর ভাবছিলাম, এটাই কি আমার জীবনের বাকি থাকা একাকিত্ব? কিন্তু ওরা পরের সপ্তাহেও এলো না। 2 সপ্তাহ পর এলো, আধ ঘণ্টা থাকল আর চলে গেল। ধীরে ধীরে আমি অনুভব করলাম ওদের ব্যবহার বদলে যাচ্ছে। আগে বরুণ আমাকে ভালোবেসে মা বলে ডাকত। এখন ওর কথার সুর বদলে গিয়েছিল, যেন আমি একটা বোঝা। একদিন আমি ওদের নিজেদের মধ্যে কথা বলতে শুনে ফেললাম। ওরা দুজনে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, ভেবেছিল আমি রান্নাঘরে আছি। রীতি বলছিল, দেখো না, কত বড় প্রপার্টি, আমরা যদি এখানে থাকতাম কত ভালো হতো। ওখানে 42,000 টাকা ভাড়া দিই। বরুণ বলল, কিন্তু মা এখানে আছে, ওনাকে বলি সাথে থাকতে। ঋতু সঙ্গে সঙ্গে বলল, না, আমি শাশুড়ির সাথে থাকতে পারব না, সারা দিন টোকাটুকি করবে। আমাদের এই বাড়িটা চাই, কিন্তু মাকে ছাড়া। আমার বুকটা ভেঙে গেল। আমার নিজের বৌমা, যাকে আমি মেয়ের মতো ভেবেছিলাম, সে আমাকে বোঝা মনে করত। সেই রাতে আমি হরিওমের স্টাডি রুমে বসে অনেক কেঁদেছিলাম। ওনার ছবির দিকে তাকিয়ে বলেছিলাম, আপনি থাকলে হয়তো এমন হতো না, বরুণ আপনার কথা শুনত। কিন্তু কেঁদে কোনো লাভ ছিল না, আমাকে কিছু একটা করতে হতো। আমি নির্মলাকে ফোন করে সব জানালাম। নির্মলা বলল, জাগৃতি, সাবধান থেকো, মনে হচ্ছে বরুণ আর ঋতুর নিয়ত ঠিক নেই। তোমাকে তোমার কাগজপত্র সামলে রাখতে হবে, আর সব কিছু ডকুমেন্ট করা শুরু করো। আমি জিজ্ঞেস করলাম, ডকুমেন্ট কিভাবে? নির্মলা বোঝালো, যখনই ওরা কিছু বলবে, কোনো ডিমান্ড করবে, তুমি লিখে রাখো তারিখ, সময়, কি বলেছে। যদি কখনো মামলা কোর্ট পর্যন্ত যায়, তবে এই প্রমাণ কাজে আসবে। আর পারলে রেকর্ডিংও করো। আমি চমকে গিয়েছিলাম, নির্মলা, এটা তো নিজের ছেলের বিরুদ্ধে। নির্মলার গলা শক্ত হল, জাগৃতি, আমি জীবনে শত শত কেস দেখেছি। ছেলেরা মা বাবাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে, প্রকটি হাতিয়ে নিয়েছে, বার্ধক্যে অসহায় ছেড়ে দিয়েছে। আমি চাই না তোমার সাথে এমন হোক, তুমি নিজের সুরক্ষা করো। সেই দিন থেকে আমি একটা ডায়েরি রাখতে শুরু করলাম। প্রতিটা কথা, প্রতিটা দেখা হওয়া, প্রতিটা ঘটনা সব লিখে রাখতাম।
কিন্তু তখনও ভাবিনি যে পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বরুণ আর ঋতুর একটা ছেলে হল, আরিয়ান। আমি খুব খুশি হলাম, আমার প্রথম নাতি। আমি হাসপাতালে পৌঁছলাম, ছোট বাচ্চাটাকে কোলে নিলাম। কি মিষ্টি ছিল ও! আমার মনে হল হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। নাতির আগমনে বরুণ আর ঋতু আবার আমার কাছে আসবে। কিন্তু তা হল না। ঋতুর ম্যাটারনিটি লিভ ছিল, ও ৩ মাস বাড়িতেই ছিল। আমি বললাম, মা, তুমি আমার এখানে চলে এসো, আমি আরিয়ানকে দেখে নেব, তোমার একটু বিশ্রামের সুযোগ হবে। কিন্তু ঋতু সরাসরি মানা করে দিল, না মা, আমরা ঠিক আছি, আপনি কষ্ট করবেন না। প্রথম ৩ মাস আমাকে ওদের বাড়িতে যেতেই দেয়নি। যখন আমি নাতিকে দেখতে গেলাম, আমার মনে হলো আমি যেন কোনো অতিথি, ঠাকুমা নই। ঋতু আরিয়ানকে আমার কোলে বেশিক্ষণ রাখতে দিত না। মা, ও কাঁদছে, আমাকে দিয়ে দিন। কিন্তু আরিয়ান তো কাঁদছিল না, ও তো আমার কোলে শান্ত ছিল। ঋতু শুধু বাহানা বানাচ্ছিল। সময় গড়াতে থাকল, আরিয়ান বড় হতে লাগল। কিন্তু ওর সাথে দেখা করার সুযোগ আমি খুব কমই পেতাম। বরুণ আর ঋতু যখন কখনো আসত, আরিয়ানকে সাথে আনত না। মা, বাচ্চা মানুষ, বাইরে বের করা মুশকিল। একদিন আমি বললাম, তাহলে আমি তোমাদের বাড়িতেই চলে আসি? ঋতু সঙ্গে সঙ্গে বলল, না মা, ঘরে খুব নোংরা হয়ে আছে, আপনি এলে লজ্জা লাগবে, অন্য কোনো দিন আসবেন। এসবই ছিল বাহানা। আমার কাছ থেকে আমার নাতিকে দূরে রাখা হচ্ছিল। কিন্তু কেন, আমি বুঝতে পারছিলাম না। ২০২৩ সালের মার্চে বরুণ প্রমোশন পেল, সিনিয়র ম্যানেজার হল। ও অফিসে বড় পার্টি দিল। আমাকে ফোনে জানালো, মা, আমার প্রমোশন হয়েছে। আমি খুব খুশি হলাম। বাহ বাবা, অভিনন্দন, কবে আসছ? আমি তোমার জন্য তোমার পছন্দের গাজরের হালুয়া বানাবো। বরুণ হালকাভাবে বলল, মা, দেখি, এখন খুব ব্যস্ত আছি। কিন্তু তার ৩ দিন পর আমি প্রতিবেশীর থেকে জানতে পারলাম যে বরুণ নিজের বাড়িতে সেলিব্রেশন পার্টি রেখেছিল। বন্ধু, আত্মীয় সবাইকে ডেকেছিল, শুধু আমাকে ডাকেনি। যখন আমি বরুণকে জিজ্ঞেস করলাম, ও বলল, মা, ছোট পার্টি ছিল, ভাবলাম আপনাকে কষ্ট দেব না। কষ্ট? আমি ওর মা, ওর খুশিতে সামিল হওয়া আমার জন্য কষ্টকর কিভাবে হতে পারে? সেদিন আমার মনে হলো আমাকে জেনে শুনে আলাদা করে দেওয়া হচ্ছে। আমার নিজের ছেলে আমাকে নিজের জীবন থেকে বাদ দিতে শুরু করেছিল। এপ্রিলে আরিয়ানের প্রথম জন্মদিন ছিল। ভেবেছিলাম এবার তো নিশ্চয়ই ডাকবে। আমি নতুন কুর্তা পাজামা কিনলাম, আরিয়ানের জন্য গিফট নিলাম, একটা সোনার চেন। আমি বরুণকে ফোন করলাম, বাবা, আরিয়ানের জন্মদিন কবে? আমাকে জানিয়ে দিও, আমি প্রস্তুতি নিয়ে রাখব। বরুণ বলল, মা, আমরা শুধু ফ্যামিলির সাথে পালন করছি, ছোট করে কেক কাটব। তাহলে আমি আসি? আমি জিজ্ঞেস করলাম। মা, আপনার কষ্ট হবে, থাক না, আমি পরে আরিয়ানকে নিয়ে আসব। কিন্তু ও কখনো এলো না। জন্মদিনের ৩ দিন পর আরিয়ানের ছবি হোয়াটসঅ্যাপে দেখলাম। বড় পার্টি হয়েছিল, অনেক বাচ্চা, বড় কেক, ডেকোরেশন, আর আমাকে ডাকা হয়নি। আমি সেদিন অনেক কেঁদেছিলাম। হরিয়বের স্টাডি রুমে বসে ওনার ছবির সামনে বলেছিলাম, তুমি বরুণকে কেমন সংস্কার দিয়েছিলে? ও নিজের মাকে জন্মদিনে ডাকল না কেন? আমি কি অন্যায় করেছি? কিন্তু কেঁদে কোনো লাভ হতো না, আমাকে নিজের জন্য দাঁড়াতে হতো। আমি নির্মলাকে আবার ফোন করলাম আর সব বললাম। নির্মলা বলল, জাগৃতি, এবার তোমাকে আরও সাবধান হতে হবে। ওরা তোমাকে ইমোশনালি আর মেন্টালি ভাঙার চেষ্টা করছে, যাতে তুমি দুর্বল হয়ে যাও আর ওদের সব কথা মেনে নাও। কিন্তু আমি কি করব? আমি কাঁদছিলাম। আগে কান্না থামাও, নির্মলা কড়া সুরে বলল। তুমি সত্য মহিলা, ৩২ বছর স্কুল চালিয়েছ, হাজার হাজার বাচ্চাকে পড়িয়েছ, তোমার সামনে এই ছোট সমস্যাটা কি? কিন্তু নির্মলা, ও তো আমার ছেলে, আর এটাই তোমার দুর্বলতা যা ওরা ব্যবহার করছে। জাগৃতি, শোনো, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যদি তুমি এখনই নিজের রক্ষা না করো তবে পরে অনেক দেরি হয়ে যাবে। আমি এমন কেস দেখেছি, বৃদ্ধ মা বাবা যারা নিজেদের সন্তানদের বিশ্বাস করে গিয়েছিলেন আর শেষে রাস্তায় এসে নাড়িয়েছেন। ওনার কথা আমাকে নাড়িয়ে দিল। আমি সাহস সঞ্চয় করে বললাম, ঠিক আছে, তুমি বলো আমাকে কি করতে হবে। নির্মলা বিস্তারিত বোঝালো। প্রথমত, তোমার সব কাগজপত্র, প্রপার্টি পেপার্স, ব্যাংকের ডকুমেন্টস, এফডির পেপার্স, সব একটা নিরাপদ জায়গায় রাখো, বাড়িতে রেখো না, কোনো ব্যাংক লকারে বা কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে রাখো। দ্বিতীয়ত, তোমার সব এফডি আর ব্যাংক অ্যাকাউন্টের লিস্ট বানাও, কোথায় কত টাকা আছে সব নোট করো। যদি কখনো দরকার পড়ে তবে তোমার জানা থাকা উচিত তোমার কাছে কি রিসোর্স আছে।
তৃতীয় এবং সবথেকে জরুরি, তোমার প্রপার্টির উইল বা ওসিয়তনামা মানাও। একজন উকিলের সাথে দেখা করো, সবকিছু লিগ্যালভাবে করো। আর উইলে শুধু বরুণের নাম রেখো না, তোমার ভাগ্নিকেও যুক্ত করো, যাতে বরুণ জানতে পারে যে সবকিছু ও পাবে না। আমি সবকিছু নোট করলাম। পরের সপ্তাহে আমি নির্মলার এক উকিল বন্ধু আদিত্য নায়েরের সাথে দেখা করলাম। উনি আমার পুরো পরিস্থিতি বুঝলেন এবং বললেন, মিসেস পাঠক, আপনি একদম ঠিক করছেন। নিজের সুরক্ষা সবার আগে। আমি আমার উইল বানালাম, প্রপার্টিতে বরুণকে 50% আর আমার ভাগ্নি রুহিকে 50%। আমার সঞ্চয় থেকেও আধা আধা। এটা শুনে বরুণ ধাক্কা খাবে, কিন্তু এটা জরুরি ছিল। তারপর আমি আমার সব আসল কাগজপত্র নির্মলার কাছে রেখে দিলাম, প্রপার্টি পেপার্স, এফডি সার্টিফিকেটস, ব্যাংক পাসবুক, সব কিছু। বাড়িতে আমি শুধু ফটোকপি রাখলাম। কিন্তু আমি জানতাম না যে সামনের মাসগুলোতে আরও কি হতে চলেছে। 2023 সালের জুনের এক সন্ধ্যায় বরুণ আর ঋতু হঠাৎ এলো, না জানিয়ে। আমি সেই সময় রান্নাঘরে খাবার বানাচ্ছিলাম। দরজার বেল বাজল, খুলে দেখি ওরা দুজনে দাঁড়িয়ে আছে। কিন্তু ওদের মুখে সব সময়ের মতো হাসি ছিল না, একটা গাম্ভীর্য ছিল। এসো বাবা এসো, আমি বললাম। চা বানাবো? না মা, বরুণ বলল, আমাদের কথা বলতে হবে। আমরা তিনজন বৈঠকখানায় বসলাম। আমার বুক ধকধক করছিল, কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। ঋতু শুরু করল, মা, আমাদের আপনার থেকে কিছু সাহায্য চাই। হ্যাঁ বাবা বলো, আমি বললাম। বরুণ বলল, মা, আসলে আমাদের একটা বড় ফ্ল্যাটের দরকার। আরিয়ান বড় হচ্ছে, আমাদের 2 BHK ছোট পড়ছে। আমরা 4 BHK-তে শিফট হতে চাই। ভালো কথা, আমি বললাম। তোমরা দেখে নাও কোনো ভালো জায়গা। হ্যাঁ মা, আমরা দেখেছি। সাইবার সিটিতেই একটা ভালো ফ্ল্যাট আছে, কিন্তু ডাউন পেমেন্টের জন্য আমাদের 25 লাখ টাকা চাই, বাকিটা লোন হয়ে যাবে। ও, আমি বললাম, তোমাদের কাছে জমানো টাকা নেই? ঋতু বলল, মা, আমাদের কাছে কিছু আছে, কিন্তু যথেষ্ট নয়। আমরা ভাবলাম, আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? আমার বুকটা বসে গেল। 25 লাখ টাকা, এটা কোনো ছোট অঙ্ক নয়। আমি ধীরে ধীরে বললাম, বাবা, এত বড় অঙ্ক, আমার কাছেও তো সঞ্চয় সীমিত। বরুণের মুখ শক্ত হয়ে গেল। মা, আপনার কাছে প্রপার্টি আছে, এফডি আছে, আপনি চাইলে একটা এফডি ভাঙতে পারেন। কিন্তু বাবা, আমি বোঝালাম, ওই এফডি আমার রিটায়ারমেন্টের সঞ্চয়, আমার শেষ বয়সের সুরক্ষা, যদি আমার কখনো অসুখ হয় বা চিকিৎসার প্রয়োজন হয়। ঋতু সঙ্গে সঙ্গে বলল, মা, আপনি তো একদম ফিট আছেন, আর আমরা আছি না, যদি দরকার পড়ে আমরা দেখে নেব। কিন্তু আমার মনে ছিল যে এই লোকগুলোই আমাকে আরিয়ানের জন্মদিনে ডাকেনি, দিওয়ালিতে একা ছেড়ে দিয়েছিল, আর এখন চাইছিল আমি আমার পুরো সঞ্চয় ওদের দিয়ে দিই। আমি সাহস করে বললাম, বাবা, আমি ভাবব, আমাকে কয়েকদিন সময় দাও। বরুণ রেগে গিয়ে বলল, ভাবার কি আছে মা, আমরা আপনার ছেলে বউ, আমাদের সাহায্য করবেন না? বাবা, এটা সাহায্যের কথা নয়, 25 লাখ অনেক বড় অঙ্ক, আমাকে ভাবতে দাও। ঋতু সঙ্গে সঙ্গে বলল, মা, প্রবলেম কি? যখন বরুণকে সবকিছু এমনিতে পেতেই হবে, তবে এখনই দিয়ে দিন, আমরা লোনের ইএমআই থেকে বেঁচে যাব। এটা শুনে আমার রক্ত টকবক করে ফুটতে লাগল। যখন বরুণকে সবকিছু এমনিতেই পেতেই হবে, এর মানে ওরা আমার মরে যাওয়ার অপেক্ষা করছে। আমার সম্পত্তি, আমার সঞ্চয় সব ওরা নিজেদের অধিকার বলে মনে করে। কিন্তু আমি আমার রাগকে নিয়ন্ত্রণে রাখলাম। শান্তভাবে বললাম, বাবা, আমাকে কিছুদিন সময় দাও, আমি আমার ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবো। ওরা দুজনে রাগ করে উঠে চলে গেল, না খেয়ে আর বেশি কথা না বলে। সেই রাতে আমি ঘুমাতে পারিনি, সারা রাত ভাবতে থাকলাম, আমার কি টাকা দেওয়া উচিত? কিন্তু যদি আমি দিই আর ওরা ফেরত না দেয়, তবে আমার কাছে কি অবশিষ্ট থাকবে? পরদিন সকালে আমি নির্মলাকে ফোন করলাম। তিনি সঙ্গে সঙ্গে বললেন, একটা পয়সাও দেবে না, এটা শুরু মাত্র। যদি তুমি এখন দাও তবে ওরা আরও চাইবে, আর ফেরত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ও আমার ছেলে। নির্মলার গলা চড়ে গেল, তোমাকে বুঝতে হবে, এটা ছেলে নয়, এটা একটা লোভী মানুষ যে তোমার দুর্বলতার সুযোগ নিচ্ছে। যদি তুমি এখনই পদক্ষেপ না নাও, তবে পরে অনেক কষ্ট হবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি টাকা দেব না। 3 দিন পর বরুণ আবার ফোন করল, মা, ভেবেছেন? আমি বললাম, বাবা, আমি দিতে পারব না, আমার সঞ্চয়ই আমার নিরাপত্তা। বরুণ একদম রেগে গিয়ে বলল, বা মা, আমরা আপনার জন্য কি না করেছি, বাবার পর আমরা আপনাকে একা ছাড়িনি, আর আজ যখন আমাদের দরকার তখন আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন।
আমি শান্তভাবে বললাম, বাবা, তুমি আমাকে একা ছাড়োনি। দিওয়ালিতে তোমরা কোথায় ছিলে? আরিয়ানের জন্মদিনে আমাকে কেন ডাকলে না? ও, তো এই ব্যাপার। ঋতু পেছন থেকে চিৎকার করে উঠল। মায়ের মনে হচ্ছে আমরা ওনাকে ইগনোর করেছি। মা, আমরা ব্যস্ত ছিলাম, আমাদের নিজেদের লাইফ আছে। ঠিক আছে, আমি বললাম, তোমাদের নিজেদের লাইফ আছে আর আমার নিজের সঞ্চয়, আমি দিতে পারবো না। বরুণ ফোন কেটে দিল। এরপর 2 মাস পর্যন্ত ওদের কোনো ফোন এলো না, কোনো বার্তা এলো না। আমি জানতাম যে এটা শাস্তি ছিল, কারণ আমি ওদের কথা শুনিনি। কিন্তু আমিও জেদ ধরেছিলাম, আমি আমার নিরাপত্তা হারাবো না, যাই হয়ে যাক। অগস্টে একদিন আমি সাইবার সিটির সোসাইটির এক প্রতিবেশীর থেকে জানতে পারলাম বরুণ আর ঋতুর নতুন 4 BHK ফ্ল্যাটে শিফট হয়ে গিয়েছে। ওরা কোনোভাবে টাকা জোগাড় করে ফেলেছিল। আমার কষ্ট হলো, ওরা আমাকে জানালো পর্যন্ত না। নতুন বাড়ি, নতুন শুরু, আর মায়ের কাছে খবর পর্যন্ত নেই। সেপ্টেম্বর গেল, অক্টোবর গেল, কোনো ফোন নেই, কোনো দেখা হওয়া নেই। আমি একাকী ছিলাম, কিন্তু এখন আমি অনেক শক্ত হয়ে গিয়েছিলাম। নির্মলার সাথে আমি নিয়মিত দেখা করতাম, স্কুলের পুরনো সহকর্মীদের সাথে কথা বলতাম, নিজেকে ব্যস্ত রাখতাম। কিন্তু যা হওয়ার ছিল তা এখনও বাকি ছিল। আসল ধাক্কা আসা তখনও বাকি ছিল। 2023 সালের নভেম্বরে একদিন সন্ধ্যায় বরুণের ফোন এলো। ওর গলায় এক অদ্ভুত মিষ্টি সুর ছিল। মা, কেমন আছো? আমি অবাক হলাম। 3 মাস পর ফোন, তাও এত মিষ্টি গলায়। আমি ভালো আছি বাবা, আমি বললাম। তুমি কেমন আছো? আরিয়ান কেমন আছে? সব ভালো মা। শোনো, আমরা ভেবেছি বড়দিনে মানালি যাব, ফ্যামিলি ট্রিপ, তুমি, আমি, ঋতু আর আরিয়ান। আমার মন খুশিতে নেচে উঠল। ফ্যামিলি ট্রিপ? আমাকেও সামিল করছে, হয়তো সব ঠিক হয়ে গিয়েছে। সত্যি বাবা? আমি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমরা ভাবলাম পাহাড়ে কয়েকটা দিন কাটাই, আপনারও ভালো লাগবে। ঠান্ডা হাওয়া, বরফ, সুন্দর দৃশ্য। আমি খুশিতে ডগমগ হয়ে গেলাম। বাবা, এটা তো খুব ভালো, কবে যেতে হবে? 25শে ডিসেম্বর ফ্লাইট, তুমি তৈরি থেকো, আমরা সকাল 6টায় তোমাকে পিক করব। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি বাচ্চাদের মতো খুশি ছিলাম। এর পরের সপ্তাহগুলোতে আমি শুধু ট্রিপের কথাই ভাবতে থাকলাম। আমি নতুন গরম জামাকাপড় কিনলাম, উলের শাল, সোয়েটার, জ্যাকেট। মানালি নিয়ে পড়াশোনা করলাম, কোন জায়গাগুলো দেখতে হবে, কি কিনতে হবে। আরিয়ানের জন্য একটা ছোট জ্যাকেট নিলাম। আমি এত খুশি ছিলাম যে নির্মলাকেও কিছু জানাইনি। 24শে ডিসেম্বর সন্ধ্যায় বরুণ আর ঋতু আমার বাড়িতে এলো। ওরা আমাকে শেষবারের মতো সব বুঝিয়ে দিতে এসেছিল। মা, সকাল 6টায় আমরা আসব, তুমি একদম তৈরি থেকো, এয়ারপোর্ট জলদি পৌঁছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি থাকব, আমি বললাম। তোমরা কিছু খাবে? না মা, আমরা খেয়ে নিয়েছি, ঋতু বলল। আপনি শুধু শান্তিতে ঘুমিয়ে পড়ুন, রাতে ভালো করে ঘুমিয়ে নিন, কারণ কাল সকালে জলদি উঠতে হবে। ঠিক আছে বাবা, আমি হাসছিলাম। ঋতু নিজের ব্যাগ থেকে একটা ছোট শিশি বের করল। মা, এই ওষুধটা খেয়ে নিন, ট্র্যাভেল সিকনেসের জন্য, আপনার ফ্লাইটে বমি হবে না। আমার কোনোদিন ট্র্যাভেল সিকনেস ছিল না, কিন্তু ভাবলাম হয়তো ও আমার কথা ভাবছে। আমি বড়িটা নিলাম। আর একটা কথা মা, বরুণ বলল, সকালে আমরা যখন আসব দরজা খুলে রেখো, আমরা সরাসরি ভেতরে চলে আসব আর তোমাকে ডেকে দেব, তুমি নিশ্চিন্তে ঘুমাও। ঠিক আছে বাবা, আমি বললাম। ওরা দুজনে চলে গেল। আমি আমার মালপত্র চেক করছিলাম, জামাকাপড়, ওষুধ আর ক্যামেরা, সব কিছু তৈরি ছিল। আমি খুব উত্তেজিত ছিলাম, এত বছর পর ফ্যামিলি ট্রিপ। রাত 9টায় আমি ঘুমাতে চলে গেলাম। ঋতুর দেওয়া বড়িটার কাজ শুরু হচ্ছিল, খুব ঘুম আসছিল। আমি কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু যখন আমার ঘুম ভাঙল, তখন আমার দুনিয়া ওলটপালট হয়ে গিয়েছিল। আমার ঘুম ভাঙল সকাল 8টায়। আমি আমার ফোনের ঘড়ি দেখলাম 8টা বেজে গিয়েছিল। বরুণের তো 6টায় আসার কথা ছিল। আমি দ্রুত বিছানা থেকে উঠলাম আর বেডরুম থেকে বাইরে এলাম। ঘর খালি ছিল। বরুণ, ঋতু, আমি ডাক দিলাম, কোনো উত্তর নেই। আমি লিভিং রুমে গেলাম। ওদের সেই জুতো জোড়া নেই যা ওরা কাল সন্ধ্যায় ছেড়ে গিয়েছিল। ব্যালকনিতে গেলাম, কেউ নেই। রান্নাঘরে কেউ নেই। আমার বুক দুরুদুরু করতে লাগল। আমি আমার ফোন তুলে বরুণকে কল করলাম। ফোন বাজছিল, কিন্তু ও ধরল না। তারপর আমি একটা মেসেজ দেখতে পেলাম, হোয়াটসঅ্যাপে ঋতুর মেসেজ। মা, আমাদের দেরি হচ্ছিল, আমরা ভাবলাম আপনাকে ঘুমাতে দিই, ফ্লাইট মিস হয়ে যেত, পরের বার চলব। আমার হাত থেকে ফোনটা পুড়ে গেল। আমি সোফায় বসে পড়লাম, আমার চোখে জল চলে এলো। ওরা জেনে শুনে এমনটা করেছিল। ঋতু আমাকে কোনো ঘুমের ওষুধ দিয়েছিল যা আমাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিয়েছিল। ওরা জানতো আমি উঠব না। ওরা আমাকে মিথ্যে আশা দিল, আমাকে খুশি করল, আর তারপর আমাকে ফেলে রেখে গেল। আমি ফোন তুলে এয়ারলাইনের ওয়েবসাইট চেক করলাম। ফ্লাইট সকাল 7টায় দিল্লি থেকে মানালির জন্য বেরিয়ে গিয়েছিল।
আর আমি এখানে আমার ঘরে একা বসেছিলাম। আমি বরুণকে আবার কল করলাম। এবারও ফোন ধরল। হ্যাঁ মা। ওর গলায় কোনো অনুশোচনা ছিল না। তুমি আমাকে কেন জাগালে না? আমার গলা কাঁপছিল। মা, আমরা এসেছিলাম, কিন্তু আপনি গভীর ঘুমে ছিলেন। আমরা ভাবলাম ডিস্টার্ব করব না। ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা বেরিয়ে গেলাম। কিন্তু তুমি আমাকে ফোন কেন করলে না? মা, আমরা এয়ারপোর্টে ছিলাম, ফ্লাইট মিস করতে পারতাম না। আপনি বুঝে নিন না। বুঝে নিন না, এটাই ছিল ওদের জবাব সব সময়। যখনই ওরা আমাকে আঘাত দিত এটাই বলতো, আপনি বুঝে নিন না। বরুণ, আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি কেন এমনটা করলে? তুমি জানতে আমি এই ট্রিপের জন্য কতটা খুশি ছিলাম। তুমি আমাকে আশা দিলে, আর তারপর। মা, ড্রামা করবেন না। ঋতুর গলা শোনা গেল পেছন থেকে। পরের বার চলব, এখন আমাদের নিজেদের ছুটি এনজয় করতে দিন। ওরা ফোন কেটে দিল। আমি সোফায় বসে কাঁদছিলাম। এই প্রথমবার আমি অনুভব করলাম যে আমার ছেলে আর আমার ছেলে নেই। ও অন্য কেউ হয়ে গিয়েছে, এমন কেউ যে নিজের মায়ের চোখের জলের পরোয়া করে না। আমার প্রতিবেশী মিনাল আন্টি দরজা ধাক্কালেন। জাগৃতিজি, আপনি ঠিক আছেন? আমি আপনার কান্নার শব্দ শুনলাম। আমি দরজা খুললাম। উনি ভেতরে এলেন আর আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওনাকে সব বললাম। উনি অবাক হয়ে গেলেন। এরা কেমন ছেলে? উনি বললেন, ভগবান এদের শাস্তি দেবেন। কিন্তু কেন মিনালজি? আমি কাঁদছিলাম। আমি কি দোষ করেছি? আমি ওদের ভালোবাসা দিয়েছি, মানুষ করেছি, পড়িয়েছি, আর আজ। মিনাল আন্টি আমার হাত ধরলেন। জাগৃতিজি, কখনো কখনো আমরা যতটা ভালোবাসা দিই, মানুষ ততটাই কেড়ে নেওয়াকে নিজেদের অধিকার মনে করতে থাকে। আপনার ছেলে আর বৌমা আপনার দয়ার সুযোগ নিচ্ছে। সেই দিনের পর আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল, কিন্তু সেই সাথে কিছু একটা জেগেও উঠল। রাগ। কষ্টের চেয়ে রাগ বেশি। আমি নির্মলাকে ফোন করলাম, সব বললাম। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, জাগৃতি, এবার অনেক হয়েছে। এবার তোমাকে অ্যাকশন নিতে হবে। কি মানে? এবার তোমাকে নিজের নিরাপত্তার জন্য আইনি পদক্ষেপ নিতে হবে। আমি চাই তুমি একজন লয়ারের সাথে দেখা করো, অদিতি নায়ের। উনি এল্ডার অ্যাবিউজের, বয়স্কদের প্রতি অত্যাচারের কেস হ্যান্ডেল করেন। এল্ডার অ্যাবিউজ? আমি পাথর হয়ে গিয়েছিলাম। জাগৃতি, চোখ খোলো। তোমার সাথে কি হচ্ছে? ইমোশনাল অ্যাবিউজ। তোমাকে একঘরে করে দেওয়া হচ্ছে, নাতির থেকে দূরে রাখা হচ্ছে, মিথ্যে আশা দেওয়া হচ্ছে, আর তারপর তা ভেঙে দেওয়া হচ্ছে। এ সবই এল্ডার অ্যাবিউজ। উনার কথা শুনে আমার মনে হলো যেন কুয়াশা কেটে গেল। হ্যাঁ, এটাই সত্যি। আমার সাথে এসবই হচ্ছিল, আর আমি চুপ করে বসেছিলাম। ঠিক আছে, আমি বললাম, আমি অদিতির সাথে দেখা করব। পরের সপ্তাহে আমি অদিতি নায়ারের অফিসে গেলাম। তিনি প্রায় ৪৫ বছরের একজন তেজস্বী উকিল ছিলেন। তিনি আমার পুরো গল্প শুনলেন, প্রতিটি ঘটনা, প্রতিটি অপমান, প্রতিটি ধোঁকা। তারপর তিনি বললেন, মিসেস পাঠক, আপনার সাথে যা হচ্ছে তা ভুল, আর আইন আপনার সাথে আছে। আমি কি করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। প্রথমে আমরা ডকুমেন্টেশন করব। প্রতিটা ঘটনা, মেসেজ, ফোন কল সব রেকর্ড আনব। দ্বিতীয়ত, আপনার প্রপার্টিকে আইনিভাবে সুরক্ষিত করব। তৃতীয়ত, যদি দরকার পড়ে তবে এল্ডার অ্যাবিউজের অধীনে কেস ফাইল করব। আমি রাজি হয়ে গেলাম। আমি কাঁদতে কাঁদতে আর দুঃখী হতে হতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এবার সময় ছিল রুখে দাঁড়ানোর। অদিতি আমাকে পরামর্শ দিলেন যে পরের বার বরুণ বা ঋতু যা বলবে আমি যেন তার রেকর্ড করি। আমি আমার ফোনে রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করলাম। ডিসেম্বরের শেষের দিকে বরুণ আর ঋতু মানালি থেকে ফিরে এলো। ওরা আমাকে ছবি পাঠালো। বরফে খেলা করার সুন্দর দৃশ্য, হোটেলের ঘর, প্রতিটি ছবি আমার বুকে বিঁধছিল। আমার সেই ট্রিপের অংশ হওয়ার কথা ছিল, কিন্তু না, আমাকে জেনে শুনে ফেলে রাখা হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারি এলো, নতুন বছর। কিন্তু আমার জন্য নতুন কিছুই ছিল না। বরুণ আর ঋতুর কোনো ফোন ছিল না, কোনো দেখা হওয়া ছিল না। ফেব্রুয়ারিতে একদিন হঠাৎ বরুণের ফোন এলো, মা, আমাদের আবার তোমার সাথে কথা বলতে হবে। আমার বুক কেঁপে উঠল। এবার কি চাইতে আসছে? পরদিন ওরা দুজনে আমার বাড়িতে এলো। এবার ওদের মুখে কোনো হাসি ছিল না। সরাসরি বিজনেসের মতো কথা শুরু করল বরুণ। মা, আমরা ভেবেছি এই বাড়িটা বেচে দিতে হবে। আমার মুখ হাঁ হয়ে গেল। কি? ঋতু বোঝালো, মা, এই বাড়িটা অনেক বড় আর আপনি একা। বেচে দিন, ভালো টাকা পাবেন। আপনি একটা ছোট ফ্ল্যাট নিয়ে নিন, বাকি টাকা আমরা ম্যানেজ করে নেব। আমি আমার রাগকে নিয়ন্ত্রণে রেখে জিজ্ঞেস করলাম, আমরা ম্যানেজ করে নেব মানে? বরুণ বলল, মানে আমরা ওই টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করব, আপনি ভালো রিটার্ন পাবেন। আমি বললাম, না, আমি এই বাড়ি বেচব না। এটা আমার বাড়ি। তোমাদের বাবা আর আমার স্বপ্ন ছিল। এখানে আমাদের স্মৃতি আছে। ঋতু বিরক্ত হয়ে বলল, মা, স্মৃতি সবসময় স্মৃতিই থাকে। স্মৃতি দিয়ে পেট ভরে না। প্র্যাকটিক্যাল হন। আপনার এত বড় জায়গার কি দরকার? আমার দরকার আছে, আমি দৃঢ়ভাবে বললাম। আর এই বাড়ি শুধু আমার নামে। আমি যতদিন বেঁচে আছি এটা বেচব না। বরুণের মুখ লাল হয়ে গেল। তুমি খুব স্বার্থপর মা। তোমার কাছে এত বড় প্রপার্টি আছে আর তুমি নিজের ছেলের সাহায্য করতে পারো না? সাহায্য? আমি এবার রেগে গেলাম।
তুমি 25 লাখ চেয়েছিলে, আমি দিইনি, তবুও তো তোমরা নতুন বাড়িতে শিফট হলে, এবার আবার কি চাই? ঋতু বলল, মা, আমাদের কাছে ফাইন্যান্সিয়াল প্ল্যান আছে, আমরা বিজনেস শুরু করতে চাই, কিন্তু ক্যাপিটাল দরকার, এই বাড়ি বেচেই আমরা সেই ক্যাপিটাল পাব। আমি অবাক হয়ে গেলাম, তো তোমরা আমার বাড়ি বেচে নিজেদের বিজনেস শুরু করতে চাও, আর আমি কোথায় থাকব? আপনি ছোট ফ্ল্যাট নিয়ে নেবেন না, বরুণ অবহেলার সাথে বলল, 20-25 লাখের মধ্যে, বাকি 1.5-2 কোটি আমাদের দিয়ে দেবেন। আমার রক্ত ফুটতে লাগল। না, একদম না, এই বাড়ি বিক্রি হবে না। ঋতু হুমকি দেওয়ার সুরে বলল, মা, ভেবে নিন, আমরা আপনার একমাত্র ছেলে বউ, শেষ বয়সে আমাদেরই দরকার পড়বে, যদি এখন আমাদের কথা না মানেন তবে কি? আমি ওকে থামালাম, তোমরা আমার দেখাশোনা করবে না? এমনিতে তোমরা কবে করছো? দিওয়ালিতে এলে না, আরিয়ানের জন্মদিনে ডাকলে না, মানালি ট্রিপে ধোকা দিলে, আর এখন বলছো শেষ বয়সে দেখাশোনা করবে? বরুণ দাঁড়িয়ে গেল। মা, তোমার ইচ্ছা, কিন্তু মনে রেখো, যখন দরকার পড়বে তখন আমরা আসব না। ওরা দুজনে রাগে বেরিয়ে গেল। আমি সেখানেই বসে রইলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু এবার ভয়ে নয়, রাগে। আমি তৎক্ষণাৎ অদিতিকে ফোন করলাম। আমাকে এখন অ্যাকশন নিতে হবে, আপনি যে আইনি পদক্ষেপের কথা বলবেন আমি তৈরি। অদিতি বললেন, মিসেস পাঠাক, প্রথমে আমরা আপনার প্রপার্টিকে পুরোপুরি সুরক্ষিত করব। আপনি একটা এফিডেভিট বানাবেন, যেখানে লেখা থাকবে এই প্রপার্টি আপনার এবং আপনার জীবদ্দশায় এটা বিক্রি করা যাবে না। দ্বিতীয়ত, আমরা একটা পাওয়ার অফ অ্যাটর্নি বানাবো, যা কোনো বিশ্বস্ত ব্যক্তির নামে হবে, নির্মলাজি বা আমার নামে, যাতে বরুণ কখনো আপনার কাগজের ভুল ব্যবহার করতে না পারে। ঠিক আছে, আমি বললাম, আমি সব করব। পরের সপ্তাহে আমি সব আইনি কাগজ তৈরি করালাম। অ্যাফিডেভিট হল, পাওয়ার অফ অ্যাটর্নি নির্মলার নামে করালাম, আর নিজের উইল আবার রিভিউ করলাম। অদিতি বললেন, এবার আরও একটা কাজ করতে হবে, নিজের বাড়ির তালা বদলে নাও। আমি চমকে গেলাম, তালা কেন? কারণ বরুণের কাছে আপনার বাড়ির চাবি আছে, যদি কখনো ও জোর করে ভেতরে ঢুকতে চায় তবে রুখতে পারবেন না। নতুন তালা লাগান আর চাবি শুধু নিজের কাছে রাখুন। আমি তাই করলাম। 1 সপ্তাহে নতুন ডিজিটাল লক লাগালাম, পাসওয়ার্ড শুধু আমি জানতাম। তারপর আমি সোসাইটির সিকিউরিটিকে নির্দেশ দিলাম, যদি আমার ছেলে বা বৌমা আসে তবে আগে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে, আমার পারমিশন ছাড়া ওদের ভেতরে আসতে দেবে না। আমি প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু কিসের জন্য তা আমি নিজেও জানতাম না। মার্চ এলো, তারপর এপ্রিল, বরুণ আর ঋতুর কোনো ফোন এলো না। আমিও চাইনি, আমি আমার জীবনে ব্যস্ত ছিলাম। সকালে যোগব্যায়াম, দুপুরে ঘরের কাজ, সন্ধ্যায় নির্মলার সাথে চা, রাতে বই পড়া। কিন্তু আমি জানতাম এই শান্তি অস্থায়ী, ঝড় আসতে চলেছিল, আর যখন এলো তা অনেক বড় হয়ে এলো। মে মাসের শেষের দিকে এক দুপুরে আমি হঠাৎ দরজায় ধাক্কা শুনতে পেলাম। আমি ইন্টারকম দিয়ে দেখলাম বরুণ আর ঋতু দাঁড়িয়ে আছে, সাথে আরিয়ানও ছিল। আমি দরজা খুললাম, ওদের মুখে হাসি ছিল, বানানো হাসি। মা, কেমন আছো? বরুণ জিজ্ঞেস করল। আমি ভালো আছি, আমি রুক্ষ স্বরে বললাম। এসো। ওরা ভেতরে এলো। আরিয়ান দৌড়ে আমার কাছে এলো। ঠাকুমা! আমার মন গলে গেল। এত মাস পর নিজের নাতিকে দেখলাম। আমি ওকে কোলে তুলে নিলাম। আরিয়ান বাবা, কেমন আছো তুমি? আমি ভালো আছি ঠাকুমা, দেখো আমি বড় হয়ে গেছি। ও নিজের উচ্চতা দেখালো। আমি হেসে ফেললাম, কিন্তু আমার চোখ বরুণ আর ঋতুর ওপর ছিল। ওরা কেন এসেছে? আমরা সবাই বৈঠকখানায় বসলাম। আমি চা বানানোর জন্য বলতে চাইলাম, কিন্তু ঋতু না করে দিল। মা, আমরা খেয়ে এসেছি, শুধু অল্প সময় বসতে এসেছি। আমার সন্দেহ হল কিছু একটা গণ্ডগোল আছে। বরুণ ধীরে ধীরে শুরু করল, মা, আমাদের তোমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি অবাক হলাম, ক্ষমা? হ্যাঁ মা, ঋতু বলল, আমরা তোমার সাথে খুব খারাপ করেছি, তোমাকে ইগনোর করেছি, তোমার ফিলিংসের কদর করিনি। মানালির ব্যাপারটা খুব ভুল ছিল। বরুণ হাত জোর করল, মা, আমরা সত্যি লজ্জিত। বাবা থাকলে আমাদের কখনো ক্ষমা করতেন না, কিন্তু আমরা শুধরে যেতে চাই। ওদের কথায় আমার বিশ্বাস হচ্ছিল না। এত মাসের অবহেলার পর হঠাৎ এই বদল। ঠিক আছে, আমি সাবধানতার সাথে বললাম, তোমাদের উপলব্ধি হয়েছে, এটা ভালো কথা। ঋতু বলল, মা, আমরা ভেবেছি এবার সত্যি ফ্যামিলি ট্রিপে চলব, তুমি, আমরা আর আরিয়ান, সবাই সাথে। ট্রিপ? আমি সন্দেহের সাথে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, জুলাই মাসে হিমাচল, সিমলা আর মানালি দুটোই, 10 দিনের ছুটি। আমরা সবার জন্য বুকিং করে দেব, তুমি শুধু তৈরি থেকো। আমি কিছু বললাম না, আমার মন বলছিল এটা মিথ্যে, আবার ধোকা। মা, আমরা জানি তোমার বিশ্বাস হচ্ছে না,
বরুণ বলল, কিন্তু এবার সত্যি, আমরা তোমাকে ছাড়া যাব না। আরিয়ান আমার হাত ধরল। ঠাকুমা, প্লিজ চলো না, আমি তোমার সাথে বরফে খেলব। আমি গলে গেলাম। ঠিক আছে বাবা, দেখছি। ওরা 1 ঘন্টা থাকলো, আরিয়ানের সাথে খেললাম, কথা বললাম, আর তারপর ওরা চলে গেল। ওরা যাওয়ার পর আমি তৎক্ষণাৎ নির্মলাকে ফোন করলাম। নির্মলা, কিছু একটা গণ্ডগোল আছে। কি হয়েছে? উনি জিজ্ঞেস করলেন। আমি সব বললাম। নির্মলা চুপ করে রইলেন। তারপর বললেন, জাগৃতি, সাবধান থেকো। এই হঠাৎ পরিবর্তন সন্দেহজনক। ওরা মাসের পর মাস তোমাকে ইগনোর করল, আর এখন হঠাৎ ক্ষমা চাইছে। কিছু একটা আছে, কিন্তু কি হতে পারে আমি জানি না। তবে তুমি হুঁশিয়ার থেকো। ওদের প্রতিটা কথা রেকর্ড করো, প্রতিটা প্রতিশ্রুতি, প্রতিটা প্ল্যান। আর সবথেকে জরুরি, তোমার কাগজপত্র একদম সুরক্ষিত রাখো। আমি রাজি হলাম, কিন্তু আমার মন অস্থির ছিল। ওরা কি সত্যি বদলে গিয়েছে, নাকি এটা কোনো নতুন খেলা? জুনে বরুণ আবার ফোন করল। মা, আমরা বুকিং করে দিয়েছি, 25শে জুলাই বেরোব, সব কনফার্ম। ঠিক আছে বাবা, আমি বললাম। আর মা, একটা কথা, বরুণ বলল, তুমি কি আমাদের তোমার প্রপার্টির পেপারস দেখাতে পারো? আসলে আমরা একটা ইন্স্যুরেন্স নিতে চাই, ফ্যামিলি ইন্স্যুরেন্স। তাতে প্রপার্টির ডিটেলস লাগবে। আমার বুক ধক করে উঠল। প্রপার্টি পেপারস? কেন? বাবা, ইন্স্যুরেন্সের জন্য আমার প্রপার্টি পেপারস কেন লাগবে? আমি জিজ্ঞেস করলাম। মা, এটা ফ্যামিলি ফ্লোটার ইন্স্যুরেন্স, সব মেম্বারের প্রপার্টি কাভার হবে। যদি কখনো কিছু হয়, তবে সুরক্ষিত থাকব। আমার কাছে এই বাহানাটা অদ্ভুত লাগল, কিন্তু আমি বললাম, ঠিক আছে, আমি দেখছি। আমি অদিতিকে ফোন করে বললাম। তিনি সঙ্গে সঙ্গে বললেন, একটা কাগজও দেখিও না, এটা ট্র্যাপ। ওরা তোমার কাগজের ভুল ব্যবহার করতে পারে। কিন্তু যদি আমি না দিই? বাহানা দাও, বলো কাগজ ব্যাংক লকারে আছে, আর তোমার মনে নেই কোন ব্যাংকে। অথবা বলো তুমি কোনো উকিলকে দিয়ে রেখেছ সেফ কিপিংয়ের জন্য। আমি তাই করলাম। যখন বরুণ আবার জিজ্ঞেস করল, আমি বললাম, বাবা, আমার সব কাগজপত্র অদিতি নায়ার আমার লয়ারের কাছে সেফ কাস্টাডিতে আছে। ওনাকে জিজ্ঞেস করলে হয়তো উনি দিয়ে দেবেন। বরুণের কথার সুর বদলে গেল। লয়ার? তুমি লয়ার কেন রেখেছ? বাবা, শেষ বয়সে সবকিছু সঠিকভাবে রাখা জরুরি। অদিতি আমার পুরনো বন্ধু নির্মলার পরিচিত। বরুণ কিছু বলল না, ফোন কেটে দিল। আমি বুঝে গেলাম আমার সন্দেহ ঠিক ছিল। ওরা আমার কাগজের ওপর হাত দিতে চাইছিল। কিন্তু আমি এক কদম এগিয়েছিলাম। জুলাই এলো। 25 জুলাই কাছে এলো। আমার তখনও সন্দেহ ছিল যে ওরা আমাকে নিয়ে যাবে কিনা। কিন্তু আমি প্রস্তুতি নিয়ে নিলাম। জামাকাপড় প্যাক করলাম, ওষুধ রাখলাম। 24 জুলাই রাতে বরুণ আর ঋতু আবার আমার বাড়িতে এলো। ওদের মুখে সেই একই বানানো হাসি। মা, কাল সকাল 6টায় আমরা আসব তোমাকে পেক করতে, বরুণ বলল। তুমি তৈরি থেকো। আমি বললাম, হ্যাঁ বাবা, আমি তৈরি থাকব। ঋতু আবার সেই ওষুধের শিশি বের করল। মা, এটা নিয়ে নিন ট্রাভেলের জন্য। আমি বড়িটা নিলাম, কিন্তু এবার আমি ওটা গিললাম না। ওরা যেই মুখ ফেরালো, আমি বড়িটা থুতু দিয়ে ফেলে দিলাম আর টিস্যুতে জড়িয়ে নিলাম। ওরা চলে গেল। আমি ওই বড়িটা একটা ছোট খামে রাখলাম, হয়তো পরে প্রমাণ হিসেবে কাজে লাগবে। রাতে আমি ঘুমানোর নাটক করলাম, কিন্তু আমি জেগেছিলাম। আমার চোখ খোলা ছিল, কান সজাগ। সকাল 5টায় আমি দরজায় শব্দ শুনতে পেলাম। কেউ চাবি ঢোকানোর চেষ্টা করছিল, কিন্তু তালা খুলল না, কারণ আমি নতুন ডিজিটাল লক লাগিয়েছিলাম। তারপর আমি ফিসফাস শুনতে পেলাম, ঋতুর গলা। ইয়ার, চাবি কাজ করছে না। বরুণ বলল, জানি না ও তালা বদলে দিয়েছে কিনা। চলো, এমনিতে আমাদের বেরোতে হবে। আর ওরা চলে গেল, আবারও আমাকে না জাগিয়েই। আমি বিছানায় শুয়ে রইলাম। চোখের জল গড়িয়ে পড়ছিল, কিন্তু এবার যন্ত্রণায় নয়, রাগে। ওরা আবার একই কাজ করল, আবার আমাকে বোকা বানালো। সকাল 7টায় আমি উঠলাম, ফোন চেক করলাম, কোনো মেসেজ নেই, কোনো কল নেই। আমি বরুণের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করলাম। সিমলায় পরিবারের সাথে সময়। ওরা আবার আমাকে ফেলে চলে গিয়েছিল, আর এবার ওদের মনে হয়েছিল যে আমি ঘুমিয়ে আছি, আমি জানতেও পারব না। কিন্তু এবার আমি তৈরি ছিলাম। আমি তৎক্ষণাৎ নির্মলা আর অদিতিকে ফোন করলাম। ব্যাস, এবার অনেক হয়েছে, আমাকে অ্যাকশন নিতে হবে, এক্ষুনি। অদিতি বললেন, মিসেস পাঠক, আমরা কাল সকালে আমার অফিসে দেখা করছি। এবার আমরা লিগ্যাল নোটিশ তৈরি করব। কিন্তু আমার মনে অন্য কিছু চলছিল। আমি জিজ্ঞেস করলাম, অদিতি, যদি আমি বাড়ির তালা বদলে দিই, মানে ওইগুলো যার চাবি বরুণের কাছে আছে, তবে আইনি কোনো সমস্যা হবে? একদম না, এটা আপনার বাড়ি, আপনি চাইলে রোজ তালা বদলাতে পারেন। আর যদিও জোর করে ঢোকার চেষ্টা করে, তবে সেটা ট্রেসপাসিং বা অনধিকার প্রবেশ হবে। ঠিক আছে, আমি বললাম, এটাই করছি। পরের 2 দিনে আমি অনেক কিছু করলাম।
সোসাইটির সিকিউরিটিকে কড়া নির্দেশ দিলাম যে বরুণ আর ঋতুকে যেন আমার অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে না দেওয়া হয়। 2 নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর এফডির পুরো লিস্ট বানালাম, সব কিছুর এক কপি অদিতির কাছে রাখলাম। 3 একটা লিগ্যাল নোটিশ তৈরি করালাম, এল্ডার অ্যাবিউজের অভিযোগ, ইমোশনাল ক্রুয়েলটির অভিযোগ আর প্রপার্টি হাতিয়ে নেওয়ার চেষ্টার উল্লেখ করে। 4 পুলিশ স্টেশনে একটা ডায়েরি এন্ট্রি করালাম, যাতে আমার কিছু হয়ে গেলে তদন্ত হয়। আমি তৈরি ছিলাম। এবার বরুণ আর ঋতু যখন ফিরে আসবে তখন ওরা জানতে পারবে যে ওরা যে মাকে দুর্বল ভেবেছিল সে কতটা শক্ত। 3 দিন পর ওরা ফোন করল, মা, আমরা ফিরে এসেছি, কাল তোমার সাথে দেখা করতে আসছি। ঠিক আছে, আমি শান্ত স্বরে বললাম, এসো। পরের দিন দুপুরে বরুণ আর ঋতু এলো, কিন্তু এবার সোসাইটির গেটেই ওদের আটকে দেওয়া হলো। সিকিউরিটি গার্ড আমাকে ফোন করল, ম্যাডাম, আপনার ছেলে আর বৌমা এসেছেন, ভেতরে পাঠাবো? আমি বললাম, ওদের জিজ্ঞেস করো কি কাজ আছে। গার্ড জিজ্ঞেস করল। বরুণ বলল, আমাদের মায়ের সাথে দেখা করতে হবে। আমি গার্ডকে বললাম, ওকে বলো যে আমি বাড়িতে নেই। গার্ড বলে দিল। বরুণ রেগে গিয়ে বলল, এইসব কি আজে বাজে কথা, আমরা ওনার ছেলে বউ। আমি গার্ডকে বললাম, ওদের বলো যদি দেখা করতে হয় তবে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ফোন করে জিজ্ঞেস করতে হবে। এটা শুনে বরুণ আর ঋতু রেগে ফিরে চলে গেল। সন্ধ্যায় বরুণের ফোন এলো, মা, এইসব কি তামাশা, আমাদের নিজেদের বাড়িতে ঢুকতে দেওয়া হলো না। আমি শান্তভাবে বললাম, বরুণ, এটা তোমার বাড়ি নয়, এটা আমার বাড়ি, আর আমি ঠিক করব কাকে ভেতরে আসতে দেব আর কাকে না। মা, এটা কেমন কথা? কথা এটাই যে তুমি আমাকে আবার ধোকা দিয়েছ। দুবার মানালি ট্রিপের মিথ্যে বললে, 2 বার আমাকে ঘুমন্ত অবস্থায় ফেলে চলে গেলে। এখন বলো, আমি তোমাদের ওপর কিভাবে বিশ্বাস করি? ঋতুর গলা শোনা গেল, মা, আপনি ওভার রিয়্যাক্ট করছেন, আমরা ফ্যামিলি, এমন ছোটখাটো বিষয়ে। আমি মাঝপথেই থামিয়ে দিলাম, ছোটখাটো বিষয়? আমার সাথে প্রতারণা করা ছোট বিষয়? আমার আবেগ নিয়ে খেলা করা ছোট বিষয়? বরুণ বলল, ঠিক আছে মা, আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষমা চাইছি। এখন কি তুমি আমাদের দেখাও করতে দেবে না? দেখা করতে পারো, আমি বললাম, কিন্তু আগে আমাকে জিজ্ঞেস করে, আর আমি ঠিক করব কোথায় দেখা হবে। হয়তো কোনো ক্যাফেতে বা পার্কে, বাড়িতে নয়। এটা তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। ঋতু চিৎকার করে উঠল, আমরা তোমার ছেলে বউ, কোনো বাইরের লোক নই। আমি বললাম, যেভাবে তোমরা আমার সাথে ব্যবহার করেছ তাতে বাইরের লোকেরাই অনেক ভালো, অন্তত তারা সোজাসুজি মুখে বলে, পিঠ পিছে ধোকা দেয় না। বরুণ হুমকি দেওয়ার সুরে বলল, মা, তোমার নিজের বার্ধক্যের কথা ভাবা উচিত, একা আছো, কোনোদিন অসুস্থ হয়ে পড়লে কে দেখবে? আমি হেসে ফেললাম, অসুস্থ হলে তোমরা দেখবে? যে ছেলে আমাকে 2 বার ট্রিপে ধোকা দিল, আরিয়ানের জন্মদিনে ডাকল না, দিওয়ালিতে একা ছাড়ল, সে আমার দেখাশোনা করবে? ধন্যবাদ, কিন্তু আমার তোমাদের দেখাশোনার দরকার নেই। আমার কাছে আমার বন্ধু আছে, টাকা আছে, সম্পদ আছে। আপনার টাকা? ঋতু বলল, সেসব তো শেষ পর্যন্ত বরুণেরই। নয়, আমি দৃঢ়ভাবে বললাম, আর কখনো হবেও না। আমি আমার উইল বদলে দিয়েছি, এখন শুধু বরুণ নয়, রুহিও পাবে। রুহি? কে রুহি? বরুণ জিজ্ঞেস করল। তোমাদের বাবার বোনের মেয়ে, আমার ভাগ্নি, আমি ওকেও নমিনি বানিয়েছি। বরুণ আর ঋতু পাথরের মতো হয়ে গেল। কিছুক্ষণ স্তব্ধতা রইল। তারপর বরুণ বলল, তুমি এটা কিভাবে করলে? আমরা তোমার আপনজন। আপন তারাই হয় যারা পাশে থাকে, ধোকা দেয় না, আমি বললাম। তুমি আমাকে দেখিয়ে দিয়েছ যে তোমার শুধু আমার সম্পত্তির সাথে মানে, আমার সাথে নয়। এবার ভোগো। আমি ফোন কেটে দিলাম। সেই রাতে আমার খুব ভালো ঘুম হলো, কয়েক মাসের মধ্যে প্রথমবার। আমি নিজের জন্য দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, আর এটা খুব ভালো লাগছিল। কিন্তু এটা তো মাত্র শুরু ছিল, আসল লড়াই এখনও বাকি ছিল। পরের সপ্তাহে আমি একটা লিগ্যাল নোটিশ পেলাম বরুণের পক্ষ থেকে। তাতে লেখা ছিল যে আমি নাকি মেন্টালি আনস্টেবল এবং আমার ব্যবহার স্বাভাবিক নয়। ওরা দাবি করল যে আমি আমার প্রপার্টি সঠিকভাবে ম্যানেজ করতে পারছি না, আর কোর্টের উচিত ওদের আমার গার্ডিয়ান বানানো। আমি অবাক হয়ে গেলাম। ওরা আমার ওপর এই অপবাদ দিল যে আমি পাগল। আমি তৎক্ষণাৎ অদিতিকে দেখালাম। তিনি রেগে গিয়ে বললেন, এটা অত্যন্ত নীচ কাজ, ওরা তোমাকে দুর্বল দেখিয়ে তোমার প্রপার্টি হাতিয়ে নিতে চায়। কিন্তু চিন্তা করো না, আমরা এর জবাব দেব। পরদিন অদিতি বরুণকে একটা কাউন্টার নোটিশ পাঠাল। তাতে প্রতিটি ঘটনার বিবরণ ছিল, কিভাবে ওরা আমাকে ইমোশনালি টর্চার করেছে, কিভাবে ধোঁকা দিয়েছে, কিভাবে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে, সাথে এল্ডার অ্যাবিউজের কেস ফাইল করার হুমকিও ছিল। এটা শুনে বরুণ আর ঋতু একটু পিছিয়ে এলো, কিন্তু হার মানল না। সেপ্টেম্বরে আমি প্রতিবেশীদের থেকে জানতে পারলাম যে বরুণ আর ঋতু সোসাইটিতে আমার নামে আজেবাজে কথা ছড়াচ্ছে, বলছে যে আমি বৃদ্ধ হয়ে গেছি, মাথা খারাপ হয়ে গেছে, নিজের ছেলেকেই চিনতে পারছি না। এটা শুনে আমার খুব কষ্ট হলো, কিন্তু আমি চুপ করে বসে থাকলাম না।
আমি সোসাইটি মিটিংয়ে গিয়ে সবাইকে সত্যিটা জানালাম কিভাবে আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিভাবে আমাকে ট্রিপে ধোঁকা দিয়েছে, কিভাবে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সোসাইটির মানুষ আমার পাশে এসে দাঁড়ালো। তারা বলল, জাগৃতিজি, আমরা আপনার সাথে আছি, আপনি একদম ঠিক করছেন। এই সমর্থন আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। অক্টোবরে বরুণ আর ঋতু আরও একটা পথ ধরল। ওরা আরিয়ানকে আমার বাড়িতে পাঠালো। দরজায় দাঁড় করিয়ে দিয়ে ওরা চলে গেল। আমি যখন দরজা খুললাম, দেখলাম আমার ছোট নাতি কাঁদছে। ঠাকুমা, আমাকে ভেতরে নাও না, মাম্মি পাপা বলেছে যে তুমি আমাকে ভালোবাসো না। আমার বুকটা ফেটে গেল। ওরা একটা নিষ্পাপ বাচ্চাকে নিজেদের খেলায় ব্যবহার করল। আমি আরিয়ানকে ভেতরে নিলাম, ওকে জড়িয়ে ধরলাম। বাবা, এমন নয়, ঠাকুমা তোমাকে খুব ভালোবাসে। তাহলে মাম্মি পাপার উপর কেন রাগ করে আছো? ও জিজ্ঞেস করল। আমি ওকে কি জবাব দিতাম, কিভাবে বোঝাতাম ওর বাবা মা কি করেছে? আমি ওকে খাবার খাওয়ালাম, ওর সাথে খেললাম। তারপর বরুণকে ফোন করলাম, আরিয়ানকে নিয়ে যাও, আর দ্বিতীয়বার ওকে আমাদের মাঝখানে আনবে না। বরুণ এলো, আরিয়ানকে নিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় বলে গেল, মা তুমি অনেক পস্তাবে। আমি কোনো জবাব দিলাম না। 2024 সালের নভেম্বর এলো। দিওয়ালি আবার। এবার আমি একা ছিলাম না। নির্মলা আমাকে ওনার বাড়িতে ডেকেছিলেন। আমি ওনাদের পরিবারের সাথে দিওয়ালি পালন করলাম। আমি খুশি ছিলাম। বরুণ ঋতুকে মনেও করিনি। ডিসেম্বরে হঠাৎ বরুণের ফোন এলো। মা, আমাদের কথা বলতে হবে। বলো, আমি বললাম। ফোনে নয়, দেখা করতে হবে। ঠিক আছে, ক্যাফে কফি ডেতে দেখা হবে, কাল দুপুর 3টে। পরদিন আমি ক্যাফেতে পৌঁছলাম। বরুণ আর ঋতু আগে থেকেই বসেছিল। ওদের মুখ গম্ভীর ছিল। আমরা বসলাম। আমি কফি অর্ডার করলাম। বরুণ শুরু করল, মা, আমাদের টাকার খুব দরকার। আমি চুপ করে রইলাম। ঋতু বলল, আমাদের বিজনেসে লস হয়েছে, আমাদের 40 লাখ টাকা চাই, নইলে আমাদের বাড়িটা চলে যাবে, লোনের ইএমআই দিতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম, আর তোমাদের মনে হয় যে আমি দেব? তুমি আমাদের মা, বরুণ বলল। বিপদে নিজের ছেলেকে সাহায্য করবে না? আমি ধীরে ধীরে বললাম, বরুণ, তুমি আমাকে 2বার ধোঁকা দিয়েছ, আমার আবেগ নিয়ে খেলেছ, আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছ, আমার নামে পাগলের অপবাদ দিয়েছ, সোসাইটিতে আমার বদনাম করেছ, আর এখন চাইছ যে আমি তোমাকে টাকা দিই? মা, ওসব ভুল ছিল। বরুণের গলায় কাকুতি মিনতি ছিল। আমরা ক্ষমা চাইছি, কিন্তু এখন আমাদের সত্যি খুব দরকার। আমি আমার ব্যাগটা তুলে নিলাম। আমার জবাব হল, না, একটা পয়সাও না। তোমরা তোমাদের বিপদ নিজেরাই সামলাও। আমি উঠে চলে এলাম। পেছন থেকে ঋতুর চিৎকার শোনা গেল, তোমাকে পস্তাতে হবে। কিন্তু আমার কোনো অনুশোচনা ছিল না। আমি শক্ত হয়ে গিয়েছিলাম। 2025 সালের জানুয়ারি এলো। নতুন বছর আমার জন্য এক নতুন শুরু। আর তারপর সেই দিনটা এলো যখন সব বদলে গেল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একদিন সকাল 10টায় আমার বাড়ির কলিং বেল বাজল। আমি ইন্টারকম দিয়ে দেখলাম বরুণ আর ঋতু, কিন্তু এবার ওদের সাথে আরও 2জন লোক ছিল, একজন পুরুষ আর একজন মহিলা, দুজনেই ফর্মাল পোশাকে। আমি দরজা খুললাম না। ইন্টারকম দিয়ে জিজ্ঞেস করলাম, কি চাই? বরুণ বলল, মা, দরজা খোলো, আমাদের সাথে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছেন, ওনারা তোমার সাথে কথা বলতে চান। আমার বুকটা ধক করে উঠল। সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার? এটা আবার কি নতুন খেলা? আমি তৎক্ষণাৎ অদিতিকে ফোন করলাম। ওনারা ভেতরে এলেন। মহিলা অফিসার নিজের পরিচয় দিলেন। নমস্কার, আমি মিস রশ্মি ত্রিপাঠী, দিল্লি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমরা একটা অভিযোগ পেয়েছি যে আপনি আপনার ছেলে আর বৌমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। এটা এল্ডার নেগলেক্ট, প্রবীণদের অবহেলার কেস হতে পারে। আমি হেসে ফেললাম। এল্ডার নেগলেক্ট? আমি ওদের আটকেছি, ওরা আমাকে নয়। উল্টো এটা এল্ডার অ্যাবিউজের কেস হয়েছে। পুরুষ অফিসার বললেন, ম্যাডাম, আমরা এখানে শুধু পরিস্থিতি বুঝতে এসেছি, আপনি শান্ত হয়ে বলুন কি হয়েছে। আমি লম্বা শ্বাস নিলাম আর তারপর সব কিছু বলা শুরু করলাম। স্বামীর মৃত্যুর পর থেকে বরুণ ঋতু যা যা করেছে, প্রতিটি ঘটনা, প্রতিটি তারিখ। ঠিক সেই সময় অদিতি পৌঁছে গেল। সে অফিসারদের বলল, আমি মিসেস পাঠকের লয়ার, আর আপনাদের বলে দিই, এখানে এল্ডার নেগলেক্ট নয়, বরং এল্ডার অ্যাবিউজের কেস হয়েছে। আমার কাছে পুরো ডকুমেন্টেশন আছে। অদিতি ওনার ব্যাগ থেকে ফাইল বের করলেন। তাতে সব ছিল, আমার ডায়েরির কপি, মেসেজের স্ক্রিনশট, ঋতুর দেওয়া সেই ওষুধের বড়ি যা আমি ল্যাবে টেস্ট করিয়েছিলাম। ওটা ছিল একটা হেভি সেডেটিভ, তীব্র ঘুমের ওষুধ।
সোসাইটির মেম্বারদের বয়ান সব ছিল সেখানে। অফিসারদের মুখ গম্ভীর হয়ে গেল। মিস ত্রিপাঠী বরুণের দিকে তাকিয়ে বললেন, মিস্টার পাঠক, এটা তো খুব গুরুতর বিষয়। আপনি আপনার মার সাথে যা করেছেন তা আইনত অপরাধ। বরুণ ঘাবড়ে গেল। না না, এইসব ভুল বোঝাবুঝি। মা বৃদ্ধা হয়ে গেছেন, ওনার সবকিছু ঠিক মনে থাকে না। মিস্টার পাঠক, অদিতি শক্ত বালায় বললেন, মিসেস পাঠক ৩২ বছর স্কুলের প্রিন্সিপাল ছিলেন। ওনার মেন্টাল হেলথ একদম ঠিক আছে। আপনি ওনার উপর এমন অভিযোগ আনতে পারেন না। ঋতু বলল, আমরা তো শুধু মায়ের মঙ্গলের জন্য। মঙ্গল? আমি ওকে থামালাম। আমাকে 2 বার ট্রিপে ধোকা দেওয়া মঙ্গল? আমার প্রপার্টি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা মঙ্গল? অফিসাররা সব নোট নিলেন। তারপর মিস ত্রিপাঠী বললেন, মিসেস পাঠক, আমরা এই কেসটি এগিয়ে নিয়ে যাব, আর মিস্টার পাঠক, আপনি নোটিশ পাবেন। ওনারা চলে গেলেন। বরুণ আর ঋতুর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বরুণ শেষ চেষ্টা করল, মা প্লিজ, আমরা তোমার ছেলে, এত বড় স্টেপ নিও না। আমি শান্তভাবে বললাম, ছেলে তারাই হয় যারা মা বাবার খেয়াল রাখে। তুমি শুধু আমার সম্পত্তির পেছনে পড়ে আছো। এবার বাইরে যাও, আর দ্বিতীয়বার আমার অনুমতি ছাড়া এখানে দেখলে পুলিশ ডাকব। ওরা দুজনে হেরে গিয়ে চলে গেল। সেই দিনের পর থেকে সব কিছু দ্রুত বদলে গেল। অদিতি বরুণ আর ঋতুর বিরুদ্ধে ফর্মাল কেস ফাইল করল। মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007-এর অধীনে। এই আইন বয়স্কদের তাদের সন্তানের করা অবহেলা ও অত্যাচার থেকে রক্ষা করে। কেস ফাইল হওয়ার পর বরুণ আর ঋতুকে কোর্টে হাজির হতে হল। অদিতি সব প্রমাণ পেশ করলেন। শুনানির সময় নির্মলাও সাক্ষী দিলেন। সোসাইটির কিছু প্রতিবেশীও বললেন যে ওনারা দেখেছিলেন বরুণ ঋতু আমাকে বিরক্ত করত। ল্যাব রিপোর্টও পেশ করা হল। ঋতুর দেওয়া সেই বড়িটি ছিল একটি স্ট্রং সেডেটিভ, যা ডাক্তারের পরামর্শ ছাড়া বয়স্কদের দেওয়া উচিত নয়। কোর্ট বরুণ আর ঋতুকে নোটিশ দিল। ওদের জিজ্ঞেস করা হলো কেন ওরা আমাকে 2 বার ট্রিপে ধোকা দিয়েছিল। ওদের কাছে কোনো জবাব ছিল না। ঋতু কোর্টে কাঁদতে শুরু করল, ইয়োর অনার, আমরা কোনো খারাপ উদ্দেশ্যে করিনি, আমরা তো শুধু। কিন্তু জজ সাহেব ওকে থামিয়ে দিলেন। আপনারা একজন বয়স্ক মহিলার সাথে খুব খারাপ করেছেন। এটা ইমোশনাল ক্রুয়েল্টি, মানসিক নিষ্ঠুরতা। আইন একে ক্ষমা করে না। কোর্ট নিজের রায় শোনাল। 1, বরুণ আর ঋতুকে আমার থেকে দূরে থাকার নির্দেশ। ওরা আমার বাড়ির 500 মিটারের মধ্যে আসতে পারবে না আমার লিখিত অনুমতি ছাড়া। 2, ওদের প্রতি মাসে 10,000 টাকা আমাকে মেইনটেন্যান্স হিসেবে দিতে হবে। 3, ওদের বিরুদ্ধে এল্ডার অ্যাবিউজের কেস রেজিস্টার হয়ে গেল, যা ওদের পুলিশ রেকর্ডে নথিভুক্ত থাকবে। 4, যদি ওরা আবার আমাকে বিরক্ত করে তবে জেলের সাজা হতে পারে। কোর্ট থেকে বেরোনোর সময় বরুণ আর ঋতুর মুখে অনুশোচনা দেখা যাচ্ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। বরুণ শেষবার চেষ্টা করল, মা প্লিজ, এই কেসটা তুলে নাও। আমি ওকে থামিয়ে দিলাম। বরুণ, তুমি তোমার মাকে 2 বার ছেড়ে গেছ, আমার আবেগ নিয়ে খেলেছ, আমার প্রপার্টি হাতিয়ে নিতে চেয়েছ। এবার ভোগো। আমি সেখান থেকে চলে এলাম। অদিতি আর নির্মলা আমার সাথে ছিলেন। কিন্তু কাহিনী এখানেই শেষ হল না। আসল ন্যায় বিচার তো এখনও বাকি ছিল। কোর্ট কেসের পর বরুণ আর ঋতুর জীবনে ঝড় নেমে এলো। প্রথমত, ওদের সোসাইটিতে খবর ছড়িয়ে গেল যে ওদের নামে এল্ডার অ্যাবিউজের কেস হয়েছে। মানুষ ওদের সাথে কথা বলা বন্ধ করে দিল। সোসাইটির মিটিংয়ে ওদের ডাকা বন্ধ হল। বাচ্চাদের স্কুলেও অন্যান্য মা বাবারা ওদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলেন। দ্বিতীয়ত, বরুণের কোম্পানি সব জানতে পারল। ওর বস ওকে ডেকে বললেন যে এটা কোম্পানির ইমেজের জন্য ভালো নয়। বরুণকে ওর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। চাকরি গেল না ঠিকই, কিন্তু প্রমোশনের সব রাস্তা বন্ধ হয়ে গেল। তৃতীয়ত, ঋতুর কোম্পানিও অ্যাকশন নিল। একজন HR প্রফেশনাল হিসেবে ওকে এথিক্স আর ভ্যালিউজের প্রতীক মনে করা হতো, কিন্তু এখন ওর নামে বৃদ্ধ নির্যাতনের অভিযোগ। ওর কোম্পানি ওকে সাসপেন্ড করে দিল। চতুর্থত, ফাইন্যান্সিয়াল প্রবলেম বেড়ে গেল। ওদের প্রতি মাসে আমাকে 10,000 টাকা দিতে হচ্ছিল, ওদিকে লোনের EMI চলছিল, তার উপর স্যালারি কমে গেল, আর আইনি খরচ তো ছিলই। পঞ্চমত এবং সবথেকে বড় কথা, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। আমাদের বংশের সবাই জেনে গেল বরুণ নিজের মায়ের সাথে কি করেছে। দিওয়ালি বা হোলিতে কেউ ওদের ডাকল না। বিয়েবাড়ির ইনভিটেশন আসা বন্ধ হল। ফোনের উত্তর পাওয়াও বন্ধ হল। সবথেকে করুণ অবস্থা ছিল আরিয়ানের। স্কুলে বাচ্চারা ওকে জিজ্ঞেস করতে শুরু করল, তোমার বাবা কি তোমার ঠাকুমার সাথে খারাপ ব্যবহার করেছে? নিষ্পাপ বাচ্চাটা কি জবাব দিত? একদিন আরিয়ান কাঁদতে কাঁদতে বাড়ি এলো। মাম্মা, আমার বন্ধুনা বলে যে আমরা খারাপ মানুষ, আমরা ঠাকুমার কাছে কেন যাই না? ঋতুর কাছে কোনো জবাব ছিল না। 2025 সালের জুনে একদিন বরুণ আমাকে একটা লম্বা মেসেজ পাঠালো। মা, আমি জানি আপনি এই মেসেজ পড়ে ডিলিট করে দেবেন,
তবুও লিখছি, আমি আর ঋতু আপনার সাথে খুব অন্যায় করেছি। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আরিয়ান আপনার সাথে দেখা করতে চায়। ও রোজ আপনার কথা জিজ্ঞেস করে। প্লিজ একবার ওর জন্য হলেও দেখা করুন। আমি মেসেজটি পড়লাম। আমার মন গলতে শুরু করল। আরিয়ান তো নিষ্পাপ, ও কি দোষ করেছে? আমি নির্মলার পরামর্শ নিলাম। তিনি বললেন, জাগৃতি, সিদ্ধান্ত তোমার। তবে যদি তুমি আরিয়ানের সাথে দেখা করতে চাও তবে একটা নিউট্রাল জায়গায় দেখা করো, বাড়িতে ডেকো না। আমি বরুণকে জবাব পাঠালাম, আমি আরিয়ানের সাথে দেখা করতে চাই। আগামী রবিবার সেক্টরের কমিউনিটি পার্কে বিকেল 5টায়। শুধু আরিয়ান আসবে, তুমি আর ঋতু দূরে দাঁড়িয়ে থাকবে। রবিবার আমি পার্কে পৌঁছালাম। বরুণ আর ঋতু দূরে দাঁড়িয়েছিল। আরিয়ান দৌড়ে আমার কাছে এলো। ঠাকুমা! ও আমাকে জড়িয়ে ধরল। আমি কেঁদে ফেললাম। কত মাস পর নিজের নাতিকে কোলে নিলাম। আমরা একটা বেঞ্চে বসলাম। আরিয়ান ওর স্কুলের গল্প শোনাল। আমি ওকে চকলেট দিলাম। আমরা আধ ঘন্টা সাথে থাকলাম। তারপর আমি ওকে বললাম, বাবা, এবার যাও, পরের সপ্তাহে আবার দেখা হবে। সত্যি তো ঠাকুমা? সত্যি। ও খুশিতে লাফাতে লাফাতে ফিরে গেল। আমি বরুণ আর ঋতুর দিকে তাকালাম। ওরা দূর থেকে আমাকে দেখছিল। ওদের মুখে অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু আমি তখনও ক্ষমা করতে তৈরি ছিলাম না। পরের কয়েক সপ্তাহ আমি প্রতি রবিবার আরিয়ানের সাথে দেখা করতে থাকলাম, পার্কে বা কোনো ক্যাফেতে। ও আমাকে ভালোবাসত, আর আমি ওকে। কিন্তু বরুণ ঋতুর সাথে আমার কোনো কথা হতো না। জুলাই মাসে একদিন নির্মলা আমাকে জিজ্ঞেস করলেন, জাগৃতি, তুমি কি চাও? বরুণ আর ঋতু তো সাজা পেয়ে গেল, কোর্ট কেস হলো, সোশ্যাল লাইফ শেষ হলো, এখন কি ভেবেছ? আমি বললাম, আমি চাই ওরা বুঝুক যে ওরা ভুল করেছে, মন থেকে ক্ষমা চাক আর আমাকে সম্মান করুক। আর ওরা যদি সেটা করে তবে হয়তো আমি কেস তুলে নেব। শেষ পর্যন্ত তো ওরাই আমার সন্তান। নির্মলা আমার হাত ধরলেন। তুমি খুব ভালো মা জাগৃতি, কিন্তু সাবধান থেকো। অগাস্টে রাখি পূর্ণিমার দিন আরিয়ান আমাকে জিজ্ঞেস করল, ঠাকুমা, আমি কি মাম্মা পাপাকে দিয়ে তোমার কাছে ক্ষমা চাওয়াবো? আমি জিজ্ঞেস করলাম, কেন বাবা? কারণ আমার ঠাকুমাকেও চাই, আবার মাম্মা পাপাকেও। প্লিজ ঠাকুমা। আমার মন গলে গেল। আমি বললাম, ঠিক আছে বাবা, যদি তোমার মাম্মা পাপা সত্যি মন থেকে ক্ষমা চায় তবে আমি ভেবে দেখব। সেই সন্ধ্যায় আমি বরুণকে মেসেজ করলাম, কাল সন্ধে 6টায় আমার বাড়িতে এসো, তুমি, ঋতু আর আরিয়ান, কথা আছে। পরদিন ওরা 3জন এলো। বরুণ আর ঋতুর মুখে ভয় মেশানো উদ্বেগ ছিল। আমরা সবাই বৈঠকখানায় বসলাম। আমি সরাসরি কথা শুরু করলাম। আমি তোমাদের একটা সুযোগ দিতে চাই, কিন্তু কিছু শর্ত আছে। বরুণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, কি শর্ত মা? আমি একে একে বললাম। 1, তোমাদের দুজনকে মন থেকে ক্ষমা চাইতে হবে, লোক দেখানো নয়। 2, আমার সম্পত্তির ওপর তোমাদের কোনো নজর থাকবে না। আমি যা চাইব তাই করব। আমার মৃত্যুর পর কি হবে তা আমার উইল ঠিক করবে। 3, তোমরা নিয়মিত আমার সাথে দেখা করতে আসবে, মাসে অন্তত 2 বার, আর আরিয়ানকে সপ্তাহে 1 দিন নিয়ে আসবে। 4, উৎসবে বা ফ্যামিলি অনুষ্ঠানে আমাকে সামিল করতে হবে, আমাকে একা করে রাখা চলবে না। 5, যদি আবার এমন কিছু করো তবে কেস আর উঠবে না। বরুণ আর ঋতু একে অপরের দিকে তাকালো। তারপর দুজনেই রাজি হল। ঋতু এগিয়ে এসে আমার পা ছুল। মা, আমরা খুব ভুল করেছি, ক্ষমা করে দিন। আমরা কথা দিচ্ছি এমন আর হবে না। বরুণও কাঁদতে শুরু করল। মা, আমি লজ্জিত। বাবা থাকলে আমাকে কখনো ক্ষমা করতেন না, কিন্তু তুমি সুযোগ দিলে, ধন্যবাদ। আমি লম্বা শ্বাস নিলাম। ঠিক আছে, আমি কেস তুলে নেব, কিন্তু মনে রেখো, আমি সেই দুর্বল বৃদ্ধা নই যাকে তোমরা ভেবেছিলে। আমি নিজের হকের জন্যে লড়তে জানি। ওরা মাথা নাড়ল। সেই দিনের পর থেকে সবকিছু ভালো হতে শুরু করল। বরুণ আর ঋতু নিয়মিত আসতে লাগল। আরিয়ানের সাথে সময় কাটাতে লাগলাম। উৎসবে ওরা আমাকে সাথে নিতে শুরু করল, কিন্তু আমি আমার সতর্কতা ছাড়িনি। আমার সব কাগজপত্র এখনও অদিতির কাছেই থাকল। আমার উইলও আগের মতোই থাকল, আধা বরুণের, আধা রুহির। সেপ্টেম্বরে আমার ৬৯তম জন্মদিন এলো। বরুণ আর ঋতু বাড়িতে একটা ছোট পার্টি দিল। নির্মলাকে ডাকল, প্রতিবেশীদের ডাকল, কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। সেই মুহূর্তটি দেখে আমার মনে হলো হয়তো সব ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আমি সচেতন ছিলাম। আমি জানতাম বিশ্বাস ফিরে আসতে সময় লাগে। অক্টোবরে দিওয়ালি এলো। এবার আমি একা ছিলাম না। বরুণ, ঋতু আর আরিয়ানের সাথে কাটালাম। লক্ষ্মী পুজো করলাম, প্রদীপ জ্বালালাম, মিষ্টি খেলাম। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল,
আমি ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম। হরিওমের ছবিটা আমার পাশেই ছিল। আমি ধীরে ধীরে বললাম, দেখো হরিওম, আমি সেটা করে দেখিয়েছি যা তুমি চাইতে। আমি আমার সম্মান বাঁচিয়ে নিয়েছি, নিজের হকের জন্য লড়েছি আর জিতে গেছি। আমার মনে হল যেন হরিওম হাসছেন। আজ যখন আমি পেছন ফিরে তাকাই, আমার গর্ব হয়। আমি নিজের জন্য দাঁড়ানোর সাহস করেছি। আমি প্রমাণ করেছি যে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। যদি ইচ্ছাশক্তি থাকে তবে যে কেউ লড়তে পারে। আমার মতো আরও অনেক বৃদ্ধা আছেন যারা নিজেদের সন্তানের দ্বারা নির্যাতিত হচ্ছেন। তাদের আমি এটাই বলবো, চুপ থাকবেন না, নিজের হকের জন্যে আওয়াজ তুলুন। আইন আপনার সাথে আছে, সমাজ আপনার সাথে আছে। আর যদি আপনার সন্তানরা আপনাকে বোঝা মনে করে, তবে ওদের মনে করিয়ে দিন যে ওরা যা কিছু পেয়েছে তা আপনার পরিশ্রমেই পেয়েছে। আপনার সম্মান পাওয়ার অধিকার আপনার আছে। আজ আমি শান্তিতে থাকি। আমার কাছে আমার বাড়ি আছে, সঞ্চয় আছে, সম্মান আছে। বরুণ আর ঋতু শিক্ষা পেয়েছে। আরিয়ান আমার সাথে সময় কাটায়। আর সবথেকে বড় কথা, আমি নিজেকে প্রমাণ করেছি। আমি দুর্বল নই। আমি একজন শক্তিশালী, স্বাধীন ও সম্মানিতা নারী। যারা আমাকে ভাঙার চেষ্টা করেছিল তারাই আমাকে আরও শক্তিশালী করে তুলেছে। আর এটাই আমার আসল জয়। আপনার যদি আমার কাহিনী পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনিও যদি এমন কোনো সমস্যার মধ্যে দিয়ে যান, তবে মনে রাখবেন, ধৈর্য আর সঠিক কৌশলে প্রতিটি লড়াই জেতা সম্ভব। ধন্যবাদ।